बच्चों एक बार वेक्टर पढ़ लो, एक बार वेक्टर पढ़ लो, पूरा नहीं तो आधा पढ़ लो, पर एक बार वेक्टर पढ़ लो। अरे ये कैसे बात हो रही है? अरे आधा वेक्टर पढ़ लोगे तो क्या हो जाएगा? आधा वेक्टर पढ़ लोगे तो अपने पिछवाड़े में अपने खुद ही बम्बू लेने। চলো আমরা কিন্তু আজকে আমাদের ভেক্টর, যেটাকে আমরা অ্যাকচুয়ালি ভেক্টর বলি না, আমরা বলি মোশন ইন এ প্লেন। এখানে শুধু আমরা ভেক্টরে আলোচনা করি না, এখানে আমরা আলোচনা করি ভেক্টরের সাথে 2 ডাইমেনশনালি যে মোশনের আলোচনাগুলো হয় সেগুলো আলোচনা করি। তার মানে কি, আমরা এখানে কিন্তু আমরা প্রজেক্টাইল মোশন দেখব, অর্থাৎ আমরা হাইট আর ডিস্টেন্স একসাথে মাপা দেখব, এবং শুধু তাই নয়, এখানে আমরা রিলেটিভ মোশনও দেখব, অর্থাৎ আমরা আপেক্ষিক গতি দেখব, আমরা দেখব নদীতে নৌকার গতি দেখব, এবং বৃষ্টির ফোঁটার আপেক্ষিক বেগও দেখব। তাহলে এখানে কিন্তু আমাদের এই আলোচনাটা মোশন ইন এ প্লেন, অর্থাৎ একটা প্লেন বরাবর কটা ডাইমেনশন হয়? প্লেন বরাবর দুটো ডাইমেনশন হয়। তাহলে দুটো ডাইমেনশনে নিলে আমরা মোশনের আলোচনা কিন্তু করব, ঠিক আছে? এবং এর ভিতরে একটা গুরুত্বপূর্ণ পার্ট হলো ভেক্টর। এই ভেক্টরটা আমরা বলতে পারি এক প্রকারের ম্যাথামেটিক্স। আমাদের ফিজিক্সে যে ধরনের ম্যাথামেটিক্সগুলো লাগে তার ভিতরে একটা গুরুত্বপূর্ণ অংশ হলো ভেক্টর অ্যালজেব্রা। কি? ভেক্টর অ্যালজেব্রা, ভেক্টর বীজগণিত, যেটা তোমরা ক্লাস 12-এ গিয়ে ম্যাথে শিখবে, কিন্তু এখন তোমাদের ফিজিক্সে এটা শিখতে হবে। তাহলে আজকের এই ভিডিওটা কিন্তু কমপ্লিট ভেক্টর নিয়ে হবে, অর্থাৎ ভেক্টর অ্যালজেব্রা কমপ্লিট করা হবে। এবং এর আগে অলরেডি একটা ক্লাস চলে এসছে, যে ক্লাসে আমরা প্রজেক্টাইল মোশন বা প্রাসের গতি ওই অংশটুকু পুরো কভার করিয়েছি। এবং আর একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল যেটা আমাদের ভেক্টর অ্যালজেব্রারই পার্ট, সেটা হলো ক্রস অ্যান্ড ডট প্রোডাক্ট, অর্থাৎ ক্রস এবং ডট গুণফল, সেটা কিন্তু আমরা কমপ্লিট করেছি। এবার ওই দুটো আগে কেন করেছি? আমাদের এই মোশন ইন এ প্লেন এই চ্যাপ্টারের ওই দুটো অংশ ছিল খুবই গুরুত্বপূর্ণ অংশ, এবং ওই দুটো অংশ থেকে অধিকাংশ কোশ্চেন আসে। যদি আমরা 100% কোশ্চেনের ভিতরে দেখি, তাহলে ওই দুটো অংশ থেকে, যেটা আমরা আগের ক্লাসে বলেছি, ওই দুটো অংশ থেকে কিন্তু 60% কোশ্চেন আসবে। আর এটা কেন আমাকে শিখতে হবে? এটা আমাকে শিখতেই হবে, কারণ এই ভেক্টর অ্যালজেব্রা না করলে আমরা ফিজিক্সে আর এগোতেই পারবো না, ঠিক আছে? তো চলো আজকে আমরা টোটাল ভেক্টর অ্যালজেব্রা দেখবো, অর্থাৎ ভেক্টর সম্পর্কে ফুল ডিটেলসে পড়বো। ওকে, চলো। তাহলে সবার প্রথমে আমাকে কি জানতে হবে? আমরা জানি ভৌত রাশিকে আমরা দুভাগে ভাগ করতে পারি তাদের দিক বা ডিরেকশন অনুযায়ী। কি কি? সাধারণভাবে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হলো ফান্ডামেন্টাল কোয়ান্টিটি অ্যান্ড ডিরাইভড কোয়ান্টিটি, অর্থাৎ প্রাথমিক রাশি এবং লব্ধ রাশি। কিন্তু যদি আমরা ডিরেকশনের রেসপেক্টে ভাগ করি ভৌত রাশিগুলোকে, তাহলে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। নাম্বার 1 গেল কি? নাম্বার 1 হলো আমাদের স্কেলার রাশি, আর নাম্বার 2 হলো আমাদের ভেক্টর রাশি। তাহলে আমরা দেখব দু ধরনের ফিজিক্যাল কোয়ান্টিটি হয়, স্কেলার কোয়ান্টিটি অ্যান্ড ভেক্টর কোয়ান্টিটি। তো আমরা এখানে কিন্তু ভেক্টর রাশি নিয়ে পড়াশোনা করব। তাহলে ভৌত রাশিকে দেখো, ভৌত রাশিকে বা ফিজিক্যাল কোয়ান্টিটি আমরা পাচ্ছি দুই প্রকারের, একটা হলো স্কেলার রাশি, আর একটা হলো ভেক্টর রাশি। তো পরপর আমরা দেখব স্কেলার আমরা কাকে বলি এবং ভেক্টর আমরা কাকে বলি। তাহলে স্কেলার রাশি আমরা কাকে বলবো? যার শুধুমাত্র ম্যাগনিটিউড বা মান আছে, তার কোনো দিক বা ডিরেকশন নেই, তাকে আমরা স্কেলার রাশি বলবো। আর আমরা ভৌত রাশি কাকে বলি? যে কোনো ফিজিক্যাল যে কোনো ন্যাচারাল ফেনোমেনা, যে কোনো ন্যাচারাল বিষয় যাকে আমরা মাপতে পারবো, তাকে কিন্তু আমরা বলবো ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌত রাশি। তাহলে তুমি আমরা এই পেনটার যদি ওজন করতে পারো এবং তার দৈর্ঘ্য মাপতে পারো, তাহলে ওজন আর দৈর্ঘ্য মাপা এই দুটোই হলো ভৌত রাশি। এবং ভৌত রাশিকে আমরা দুভাগে ভাগ করলাম। তাহলে যে ভৌত রাশি শুধুমাত্র ম্যাগনিটিউড এবং মান থাকে তাকে আমরা স্কেলার রাশি বলি, আর যে ভৌত রাশি শুধুমাত্র ম্যাগনিটিউড নয়, ম্যাগনিটিউডের সাথে সাথে তার একটা ডিরেকশন বা দিক থাকে, তাকে আমরা ভেক্টর রাশি বলি। তাহলে স্কেলার রাশির এক্সাম্পল কি হবে? আমরা জানি ভর, আয়তন, দ্রুতি, দূরত্ব, এগুলো কি? এগুলোর শুধুমাত্র মান বা ম্যাগনিটিউড আছে, এদেরকে আমরা স্কেলার রাশি বলি। আর ভেক্টর রাশি মানের সাথে সাথে তার কিন্তু একটা নির্দিষ্ট ডিরেকশন থাকবে। তো নির্দিষ্ট ডিরেকশন যদি থাকে, তাহলে তার এক্সাম্পল কি কি হবে? আমরা জানি বেগ, সরণ, আর কি বল, এগুলো কি? এগুলো হলো আমাদের ভেক্টর রাশি। তাহলে আমরা এবারে ডিটেলসে পড়বো কাকে নিয়ে? ভেক্টর রাশিকে নিয়ে। তাহলে এবারে আমরা পড়াশোনা করব ভেক্টর কোয়ান্টিটিস।
বা ভেক্টর রাশি। ঠিক আছে, বা ভেক্টর রাশি। তো দেখো ভেক্টর কোয়ান্টিটি তাহলে আমরা কাকে বলবো? মান থাকবে বা যেটাকে আমরা ইংরেজিতে বলি ম্যাগনিটিউড, আর কি থাকবে? আর থাকবে তার দিক বা ডিরেকশন। ঠিক আছে, এবং এই ডিরেকশনটা একটা নির্দিষ্ট দিকে। তাহলে ভেক্টরকে প্রকাশ করার জন্য মানের সাথে সাথে তার একটা ডিরেকশনেরও প্রয়োজন আছে। এবারে আমরা যদি গ্রাফিক্যালি ভেক্টরকে ডিফাইন করি আর ম্যাথামেটিক্যালি ভেক্টরকে ডিফাইন করি তাহলে কি কি দাঁড়াচ্ছে? ধরো আমার একটা ভেক্টরকে আমি এ দিয়ে ডিফাইন করছি, তাহলে ম্যাথামেটিক্যালি আমরা কিভাবে লিখবো ভেক্টরকে? এর মাথাতে একটা তীর চিহ্ন আমরা দিয়ে লিখবো। তাহলে ম্যাথামেটিক্যালি রিপ্রেজেন্ট হলো এর মাথাতে আমরা একটা তীর চিহ্ন দিয়ে লিখবো। আর গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট আমরা কিভাবে করব? গ্রাফিক্যালি একটা আমরা স্ট্রেট লাইন টানবো, তার মাথাতে একটা তীর চিহ্ন দেব। ঠিক আছে, এবারে এই যে শুরুর পয়েন্ট, এটাকে বলা হয় কি? প্রয়োগ, ভেক্টরের প্রয়োগ বিন্দু। এটা কি বলে? ভেক্টরের প্রয়োগ বিন্দু বা পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন, পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ এ ভেক্টর। এবারে এই ভেক্টরের মানটা এই সরল রেখার দৈর্ঘ্য দিয়ে ডিফাইন হবে। তাহলে এই ভেক্টরের ম্যাগনিটিউড বা মান এই সরল রেখার দৈর্ঘ্য দিয়ে ডিফাইন হবে। তাহলে এই সরল রেখার দৈর্ঘ্য আমরা মেপে যতটা পাবো, ধরো আমি 10 মিটার পেলাম, তাহলে 10 মিটার তার দৈর্ঘ্যটা কি হবে? তার ম্যাগনিটিউড বা মান। তাহলে ম্যাগনিটিউড বা মান ভেক্টরের এই যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন এর এই দৈর্ঘ্য দিক দিয়ে আমরা পাবো। আর ডিরেকশন বোঝাবে কে? ডিরেকশন বোঝাবে এই তীর চিহ্ন। তাহলে ডিরেকশন বোঝাবে কে? তার তীর চিহ্ন। ওকে, এবারে দেখো, এবারে যদি আমরা খেয়াল করি তাহলে এইটাকে আমরা অন্যভাবে বলতে পারি একটা ভেক্টরের টেল, টেল মানে লেজ, আর এটাকে বলতে পারি ভেক্টরের হেড। ঠিক আছে, এটা হয়তো অনেক বইতে তোমরা পাবে না, এটাকে আমরা অনেক সময় বলি ভেক্টরের টেল, এটাকে আমরা বলি অনেক সময় ভেক্টরের হেড। আর ভেক্টরের ম্যাগনিটিউড ম্যাথমেটিক্যালি কিরকম ভাবে লেখা হয়? এমনি ভেক্টরকে তো এরকম ভাবে মাথায় তীর চিহ্ন দিয়ে লেখা হয়, আর ম্যাগনিটিউড অর্থাৎ তার মান বের করার সময় সবসময় আমরা একটা মডিউলাস দিই। মডিউলাস আমরা কেন দিই? মডিউলাস আমরা এই কারণে দিই, দেখো আমরা যখন মডিউলাস নিই তখন আমরা শুধুমাত্র তার ভ্যালুটা নিই। কেন? দেখো আমরা ধরো এক্স স্কোয়ার ইকুয়ালস টু লিখলাম 25, তাহলে এক্স ইকুয়ালস টু কত হবে? √25, আর তার আগে আমরা প্লাস মাইনাস দেবো, অর্থাৎ আমরা পাবো +-5। তাহলে দেখো এখান থেকে যদি আমরা প্লাস মাইনাসটা না নিয়ে শুধুমাত্র ম্যাগনিটিউডটা আর মানটা তুলে নিই, তাহলে এক্স এর ভ্যালু হলো 5। তো সেটাকেই বলে মডুলাস অফ এক্স ইকুয়ালস টু 5, অর্থাৎ এক্স এর শুধুমাত্র অ্যাবসলিউট ভ্যালু বা পরম মানটা আমরা বের করছি। তাহলে আমরা যেহেতু ভেক্টরের ম্যাগনিটিউড বা মান বের করব, তখন মডুলাস অফ ওই ভেক্টরটা আমরা লিখব। বোঝা গেল? এবারে চলো, আরে প্লাস মাইনাস দিয়ে কি বোঝাতো? ডিরেকশন বোঝাতো। তাহলে আমরা ভেক্টরের বেসিক জিনিসটা বুঝলাম, ভেক্টরকে কিভাবে রিপ্রেজেন্ট করা হয় সেটাও আমরা বুঝলাম। এবারে আমরা দেখব স্বাভাবিকভাবে যে ভেক্টর কত প্রকারের হয়। তাহলে ক্লাসিফিকেশন অফ ভেক্টর, এবারে আমরা যাব ক্লাসিফিকেশন অফ ভেক্টর। লেখো ক্লাসিফিকেশন বা টাইপস অফ ভেক্টর বেটার হবে, টাইপস অফ ভেক্টর। কত ধরনের আমাদের ভেক্টর হয়? সবার প্রথমে আমাদের দেখতে হবে যে প্রথম যেটা আছে সেটা হলো আমাদের ইকুয়াল ভেক্টর বা সমান ভেক্টর। তাহলে নাম্বার 1 কি? নাম্বার 1 হলো সমান ভেক্টর বা ইকুয়াল ভেক্টর। তাহলে সমান ভেক্টর বা ইকুয়াল ভেক্টর আমরা কাকে বলবো? একটা ভেক্টর ধরো আমার আছে এ, একটা ভেক্টর আমার আছে এ ভেক্টর, আর একটা ভেক্টর হলো আমার বি ভেক্টর। দুটো ভেক্টরকে আমরা এরকম ভাবে লিখলাম। এবারে দেখা গেল এ ভেক্টরের যে মান আর বি ভেক্টরের মান হলো সমান, এবং এ ভেক্টরের দিক আর বি ভেক্টরের দিকও সমান। তাহলে যখন দুটো ভেক্টরের মান এবং দিক সমান হবে
তখন ওই দুটো ভেক্টরকে আমরা বলবো ইকুয়াল ভেক্টর বা সমান ভেক্টর। তাহলে দেখো এখানে আমি এই স্ট্রেট লাইন বা সরলরেখার দৈর্ঘ্য যদি মাপি, এর যা দৈর্ঘ্য হবে এই ভেক্টরটার দৈর্ঘ্য তাই হবে, এবং এর যেদিকে ডিরেকশন এরও সেদিকে ডিরেকশন। তাহলে এ আর বি ভেক্টরকে আমরা কি বলতে পারি? সমান ভেক্টর বলতে পারি। তাহলে এ অ্যান্ড বি ভেক্টর আর ইকুয়াল ভেক্টর। সেকেন্ড তোমাকে যেতে হবে ইকুয়াল ভেক্টরের পরে যেতে হবে প্যারালাল ভেক্টর। কি? প্যারালাল ভেক্টর, বা বাংলাতে আমরা তাকে বলি প্যারালাল মানে কি হয়? সমান্তরাল ভেক্টর। সমান্তরাল ভেক্টর। তো প্যারালাল ভেক্টর বা সমান্তরাল ভেক্টর আমরা কাকে বলবো? প্যারালাল নাম শুনেই তুমি বুঝতে পারছো ভেক্টর দুটো একে অপরের সাথে সমান্তরাল হতে হবে। এবারে তুমি বলবে তাহলে কি ভেক্টর দুটো মান সমান হতে হবে, দিক সমান হতে হবে? এইবারে প্রশ্ন এসে গেল যে মান সমান হতে হবে, দিক সমান হতে হবে, এগুলো কি করতে হবে? কন্ডিশন একটাই, যে তাকে সমান্তরাল হতে হবে, দুটো ভেক্টরকে সমান্তরাল হতে হবে। এবারে শর্ত এটা নয় যে এই ভেক্টরের মান সমান হতে হবে। তাহলে আমাদের এ ভেক্টর আর বি ভেক্টর যদি সমান্তরাল হয় তাকে আমরা বলবো সমান্তরাল ভেক্টর। তার মানে নয় যে এ আর বি ভেক্টরকে সমান হতে হবে। বি ভেক্টর এ ভেক্টরের থেকে বড় হতেই পারে, ছোট হতে পারে, ওটা কোনো ফ্যাক্টর নয়। তাহলে মূল শর্ত হলো তাদেরকে সমান্তরাল হতে হবে। এবারে প্রশ্ন হলো তাদের ডিরেকশন কি সেম দিকে হবে? হ্যাঁ, প্যারালাল ভেক্টরের ক্ষেত্রে ডিরেকশন সেম দিকে হবে, এটা মাথায় রেখো, ডিরেকশন সেম দিকে হবে। ঠিক আছে? তাহলে প্রশ্ন আসবে যে ডিরেকশন যদি সেম দিকে না হয় তাহলে আমরা তাকে কি বলবো? তো তাকে আমরা বলবো নাম্বার থার্ড অ্যান্টি প্যারালাল ভেক্টর। অ্যান্টি প্যারালাল ভেক্টর বা কি? তাহলে অ্যান্টি প্যারালাল ভেক্টর কি হবে? এই হলো আমরা একটা ভেক্টর আর একটা ভেক্টর, দুজনের সমান্তরাল কিন্তু ডিরেকশনটা আলাদা। তো তখন আমরা তাকে কি বলবো? তখন আমরা এ আর বি ভেক্টরকে বলবো অ্যান্টি প্যারালাল ভেক্টর। ওকে, তার মানে সমান্তরাল হবে কিন্তু ডিরেকশনটা আলাদা। নাম্বার 4 যদি আমরা 4 টাইপস দেখি তাহলে সেটা আমাদের দাঁড়াবে যে সমান ভেক্টর। প্রথমে আমরা পড়লাম সমান ভেক্টর, তারপর প্যারালাল, অ্যান্টি প্যারালাল, তারপরে আমরা যাব বিপরীত ভেক্টর বা অপোজিট ভেক্টর। বিপরীত ভেক্টর, বিপরীত ভেক্টর বা অপোজিট ভেক্টর, ইংরেজিতে কি বলে? অপোজিট ভেক্টর। আর এই অপোজিট ভেক্টরকে আমরা আরো একটা নামে ডাকি, যেটাকে আমরা বলি নেগেটিভ ভেক্টর। কি? নেগেটিভ ভেক্টর। ওকে, তাহলে বিপরীত ভেক্টর বা অপোজিট ভেক্টর বা নেগেটিভ ভেক্টর, এটা আমরা কাকে বলবো? দুটো ভেক্টরের মান সমান হবে কিন্তু দিক হবে আলাদা, বিপরীত দিকে। তাহলে এ একটা ভেক্টর এই দিকে আছে, বি আর একটা ভেক্টর, মান একই কিন্তু দিকটা অন্যদিকে। তাহলে এই দুটো ভেক্টরকে আমরা কি বলবো? তখন অপোজিট ভেক্টর বলবো। তাহলে এটা যদি আমার এ ভেক্টর হয়, এ ভেক্টরের অপোজিট ভেক্টর কি হবে? মাইনাস এ ভেক্টর। এই মাইনাস এ ভেক্টর, ঠিক আছে, মানে কি আমরা এই তীর চিহ্নকে উল্টে দিলাম। তাহলে এ ভেক্টরের অপোজিট ভেক্টরের জন্য আমরা এর ম্যাগনিটিউড সেম রাখলাম, শুধু তীর চিহ্নকে উড়িয়ে দিলাম, যেটাকে আমরা বলবো মাইনাস এ ভেক্টর। তাহলে দেখা গেল যে একটা এ ভেক্টর আর একটা মাইনাস এ ভেক্টর আমরা যদি যোগ করি তাহলে পাবো আমরা জিরো ভেক্টর। এটা আমরা একটু পরেই পড়বো, জিরো ভেক্টর বা নাল ভেক্টর। ঠিক আছে, তাহলে বোঝা গেল যে অপোজিট ভেক্টর বা বিপরীত ভেক্টর কি? একই ম্যাগনিটিউডের একই মানের আর একটা ভেক্টর যার ডিরেকশনটা শুধু আলাদা, তাকে আমরা বলবো বিপরীত ভেক্টর। হলো, এইবারে আমরা পরপর আসি আর কি টাইপের ভেক্টর হয়। তাহলে নাম্বার 5 হলো এক রেখীয় ভেক্টর। এক রেখীয় ভেক্টর বা যেটাকে বলে কোলিনিয়ার ভেক্টর। কি? কোলিনিয়ার ভেক্টর। কোলিনিয়ার ভেক্টর, কোলিনিয়ার ভেক্টর। এবারে দেখো সমান ভেক্টর দুটো যদি আমরা দেখি, এই দুটো ভেক্টরের মাঝের কোণ কত হবে? কোণ হবে 0 ডিগ্রি অথবা 180 ডিগ্রি। আর যদি আমরা বিপরীত ভেক্টরগুলো দেখি তাদের মাঝখানের কোণ কত হবে?
180 ডিগ্রি, আর সমান ভেক্টরগুলো তাদের মাঝখানে কোণ হলো 0 ডিগ্রি। এইবারে একরেখীয় ভেক্টরগুলো আমরা কাকে বলবো? অনেকগুলো ভেক্টর যদি একই রেখায় অবস্থান করে তাকে আমরা বলবো একরেখীয় ভেক্টর। তাহলে এই একটা ভেক্টর আর এই একটা ভেক্টর একই রেখায় অবস্থান করেছে, তাহলে দুটো ভেক্টরকে আমরা কি বলবো? একরেখীয় ভেক্টর। আর যেহেতু দুটোর ডিরেকশন একই দিকে, অ্যাঙ্গেলটা হলো 0 ডিগ্রি। যদি এই একটা ভেক্টর আর এই একটা ভেক্টর হয়, দেখো তাহলে এরা কি করেছে? এরা একই রেখায় অবস্থান করেছে, চিহ্নগুলো বিপরীত, এটাও একরেখীয় ভেক্টর। আবার এইরকম যদি থাকে, এটাও একরেখীয় ভেক্টর, অ্যাঙ্গেল তখন 180 ডিগ্রি, এটাও অ্যাঙ্গেল 180 ডিগ্রি। আবার আর কোন ফরমেশন হতে পারে? হ্যাঁ, এই 3 রকম ধরো। তাহলে একরেখীয় ভেক্টর হলো একই রেখায় অবস্থান করবে, তাহলে আমরা তাকে বলবো একরেখীয় ভেক্টর বা কোলিনিয়ার ভেক্টর। ঠিক আছে, এর পরের টাইপ যদি আমরা দেখি, নাম্বার 5, সেটা হলো আমাদের সমবিন্দু ভেক্টর। সমবিন্দু ভেক্টর তার মানে কি রকম? এইগুলো কি হবে? এগুলো হবে সবার একই পয়েন্ট থেকে, সবার প্রয়োগ বিন্দুটা একই পয়েন্ট থেকে হবে। তাহলে দেখো অনেকগুলো, এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, তিনটে ভেক্টর দেখি আমরা দেখলাম একই পয়েন্ট দিয়ে যাচ্ছে। এবারে আমরা বলি, আমরা যখন ভেক্টরের এইটাকে কি বলেছিলাম? প্রয়োগ বিন্দু। তাহলে অ্যাপ্লিকেশন অফ ভেক্টর, পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন বলা হয় এটাকে। এবং এখান থেকে যদি আমরা একটা লাইন টানি, তাহলে হবে, এটাকে বলা হবে লাইন অফ অ্যাপ্লিকেশন। লাইন অফ অ্যাপ্লিকেশন। আর এটাকে বলা হবে পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন। ঠিক আছে, প্রয়োগ বিন্দু আর প্রয়োগ বিন্দুর রেখা। তো দেখো প্রত্যেকের প্রয়োগ বিন্দু রেখাকে যদি আমরা বাড়াই, তাহলে দেখবে সেটা আমরা একটা বিন্দুতে ছেদ করেছে। তো এই জন্য এই ভেক্টরগুলোকে বলা হয় সমবিন্দু ভেক্টর। তাহলে তখন আমাদের তিনটে ভেক্টর এ, বি আর সি কে আমরা কি বলবো? সমবিন্দু ভেক্টর। নাম্বার 5 যদি আমরা আসি, সেটা কি? নাম্বার 5 হলো আমাদের, তাহলে সমবিন্দু ভেক্টরকে ইংরেজিতে কি বলে? কো কাউন্টার ভেক্টর। কি ভেক্টর? কো কাউন্টার ভেক্টর। এরপরে যদি আমরা আসি নাম্বার 6, সেটাকে আমরা বলবো কো লিনিয়ার, তো আমরা পড়ে ফেলেছি, তাহলে হলো কো প্লেনার। কো প্লেনার ভেক্টর, বা যেটাকে আমরা বলবো সমতলীয় ভেক্টর। সমতলীয় ভেক্টর। তো সমতলীয় ভেক্টর মানে কি? অনেকগুলো ভেক্টর যদি একই সমতলে, যেমন আমরা দেখেছি অনেকগুলো ভেক্টর যদি একই রেখায় থাকে তাকে আমরা বলি সমরেখীয় ভেক্টর। তাহলে অনেকগুলো ভেক্টর যদি একই তলে অবস্থান করে তাকে আমরা কি বলবো? সমতলীয় ভেক্টর, তাই না? তাহলে সমতলীয় ভেক্টর হলো অনেকগুলো ভেক্টর যদি আমার ভেক্টর এ, বি আর সি একই প্লেনে অবস্থান করে। তো আমাদের এখানে প্লেন কি? বোর্ডের প্লেন। তো বোর্ডের প্লেনে যদি থাকে তিনটে ভেক্টর, তো সবাই কি হলো? সমতলীয়, একটা তলেই আছে। নাম্বার 7 হলো কো ইনিশিয়াল ভেক্টর। কো ইনিশিয়াল ভেক্টর অর্থাৎ সবার ইনিশিয়াল পয়েন্টটা সেম হবে, সেম ইনিশিয়াল পয়েন্ট থেকে সমস্ত ভেক্টর যদি বের হয়। তার মানে কি? শুনতে অনেকটা এর মতো লাগছে, কিন্তু বিষয়টার ভিতরে একটু পার্থক্য আছে। এই আমার একটা এ ভেক্টর, এই আমার একটা বি ভেক্টর, আর এই আমার একটা সি ভেক্টর। এদের সবাই একটা পয়েন্ট থেকে বেরিয়েছে, তাহলে এদের সবার ইনিশিয়াল পয়েন্টটা দেখো একই। ঠিক আছে, তো এই ভেক্টরকে আমরা কি বলবো? এই ভেক্টরকে আমরা বলবো কো ইনিশিয়াল ভেক্টর, অনেকটা এর সাথে সিমিলার। এরপরে চলো নাম্বার 8 হলো কো টার্মিনাল ভেক্টর। কো টার্মিনাল ভেক্টর তার মানে কি? টার্মিনাল হলো শেষের পয়েন্ট, তাহলে সবার শেষের পয়েন্টগুলো একই হবে। তিনটে ভেক্টর এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর সবার টার্মিনাল পয়েন্ট একটা বিন্দুতে গিয়ে মিলছে, তখন সেই ভেক্টরকে আমরা বলবো
কোটার্মিনাল ভেক্টর। ঠিক আছে, প্রান্ত বিন্দুগুলো একই, সম প্রান্ত বিন্দু যুক্ত ভেক্টর আর সম প্রাথমিক বিন্দু যুক্ত ভেক্টর বাংলাতে। তাহলে এই রকমের ভেক্টর আমরা দেখতে পাই। এইবারে আমরা কিছু গুরুত্বপূর্ণ টাইপের ভেক্টর দেখব যেগুলো আমাদের সব সময় কাজে লাগে। এইগুলো হয়তো খুব বেশি আমাদের কাজে লাগবে না, ঠিক আছে। আর একটা জিনিস আমরা এখানে দেখব, ভেক্টর শিফটিং আমরা কাকে বলি। ধরো এইখানে আমার একটা ভেক্টর আছে বি ভেক্টর, তো এই বি ভেক্টরকে আমি যদি মান একই রেখে, বি ভেক্টরের মান এবং দিক একই রেখে আমরা এই পয়েন্ট থেকে সরিয়ে এই পয়েন্টে নিয়ে আসি, তাহলে এই পয়েন্টে আমি একই মান রেখে বি ভেক্টরকে লিখলাম এবং একই দিক রেখে বি ভেক্টরকে লিখলাম। তো এই প্রসেসকে বলে ভেক্টর শিফটিং। কি বলে? ভেক্টর শিফটিং। এটা আমাদের কাজে লাগবে যে এক ভেক্টরকে মান এবং দিক অপরিবর্তিত রেখে এক প্রয়োগ বিন্দু থেকে অন্য প্রয়োগ বিন্দুতে যদি নিয়ে যাওয়া যায়, সেই প্রসেসকে বলে ভেক্টর শিফটিং। তখন এই বি ভেক্টর হিসাবেই ওখানে থাকবে। ওকে, এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ টাইপের ভেক্টর দেখব। নাম্বার 1 হলো নাল ভেক্টর। একটু আগেই আমরা বললাম নাল বা জিরো ভেক্টর। এটা আমরা কাকে বলবো? যদি কোনো ভেক্টরের মানটাই জিরো হয় তাহলে তাকে আমরা বলবো শূন্য ভেক্টর বা নাল ভেক্টর বা জিরো ভেক্টর। তাহলে মান জিরো মানে সেই ভেক্টরের কি আছে? মানটাই তো জিরো, তাই না? তাহলে নাল ভেক্টর জিরো ভেক্টর বুঝলে কখন নাল ভেক্টর জিরো ভেক্টর তৈরি হবে? যদি একটা ভেক্টরের সাথে তার বিপরীত ভেক্টরকে যোগ করি আমরা। তাহলে এ ভেক্টরের সাথে যদি আমরা মাইনাস এ ভেক্টর যোগ করি তাহলে আমরা পাবো জিরো ভেক্টর, ঠিক আছে, বা নাল ভেক্টর। তাহলে দুটো বিপরীত ভেক্টরকে যদি আমরা যোগ করি তাহলে কি পাবো? তাহলে একটা ভেক্টরের সাথে তার বিপরীত ভেক্টর যোগ করলে আমরা পাবো জিরো ভেক্টর বা নাল ভেক্টর। নাম্বার 2 হলো আমাদের ইউনিট ভেক্টর বা একক ভেক্টর। কি বা একক ভেক্টর, এটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ, এটা আমাদের সারা জীবন কাজে লাগবে। ইউনিট ভেক্টর বা একক ভেক্টর আমরা কাকে বলবো? যে ভেক্টরের নাম শুনে বুঝতে পারছো, যে ভেক্টরের মানটাই হলো এক অর্থাৎ একক, সেই ভেক্টরকে আমরা বলবো একক ভেক্টর। তাহলে যে ভেক্টরের মান এক তাকে আমরা কি বলবো? ইউনিট ভেক্টর বা একক ভেক্টর। তাহলে মান এক হলে সে ভেক্টরটার মান যেহেতু আছে, ডিরেকশন নিশ্চয়ই থাকবে। ডিরেকশনটা কোন দিকে হবে? বলছে যার অভিমুখে আমরা একক ভেক্টর নির্ণয় করব। ধরো আমরা এ এর একক ভেক্টর, এ একটা ভেক্টর, তার একক ভেক্টর বের করছি, তাহলে তার একক ভেক্টর হবে এ ভেক্টরের অভিমুখে। তাহলে একক ভেক্টর হয় মূল যে ভেক্টরের একক ভেক্টর আমরা বের করব সেই ভেক্টরের অভিমুখ হবে একক ভেক্টরের অভিমুখ। তাহলে এ ভেক্টরের অভিমুখে একক ভেক্টরকে আমরা এ ক্যাপ দিয়ে ডিনোট করব। এই চিহ্নটাকে বলা হয় ক্যাপ। এই চিহ্নটাকে কি বলা হয়? ক্যাপ। তাহলে এ ক্যাপ হলো এর অভিমুখে একক ভেক্টর। সেই এ ক্যাপ ইকুয়ালস টু আমরা কি লিখব? মূল ভেক্টরটিকে তার মান দিয়ে ভাগ করো। মানকে আমরা ম্যাগনিটিউডের ফর্মে লিখি আর ভেক্টর, তাহলে মূল ভেক্টর আর তাকে তার মান দিয়ে ভাগ করলে আমরা সেই ভেক্টরের অভিমুখে একক ভেক্টর পাই। তাহলে উপরে যাবে আমাদের মূল ভেক্টর আর নিচে হলো ভেক্টরটির মান। ভেক্টরটির মান, এটা হলো একক ভেক্টর বের করা। তাহলে এখান থেকে আমরা পেলাম কি? এখান থেকে আমরা এটা পেলাম যে এ ভেক্টর ইকুয়ালস টু, দেখো এ ভেক্টর ইকুয়ালস টু এ অর্থাৎ তার মান আর এ ক্যাপ। তাহলে বোঝা গেল তার মানের সাথে যদি আমরা একক ভেক্টরকে গুণ করে দেই, আমরা অনেক সময় মডুলাস অফ এ কে অর্থাৎ এর মানটাকে এ হিসাবে লিখি, ঠিক আছে, এটা নিয়ে কোনো আপত্তি করো না। তাহলে এ ভেক্টর ইকুয়ালস টু আমরা দেখলাম যে তার মানের সাথে যদি আমরা একক ভেক্টর গুণ করে দিই তাহলে তার অভিমুখে তার সেই ভেক্টরটা আমরা পেয়ে যাব। তাহলে কোনো ভেক্টরের মানের সাথে ওই ভেক্টরের অভিমুখে একক ভেক্টর যদি আমরা গুণ করে দিই তাহলে সেই ভেক্টরটা আমরা ফিরে পাই। বোঝা গেল? এটা হলো একক ভেক্টর, খুব গুরুত্বপূর্ণ এটা, এখান থেকে কিন্তু অধিকাংশ কোশ্চেন আমাদের দেবে। এরপরে চলো আর একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, যে ভেক্টরটা আমাদের
এর জন্য একটা এক্সট্রা পেজ নিয়ে নিই আমরা। সেটা হলো বেস ভেক্টর। কি ভেক্টর? সেটাকে আমরা বলবো নাম্বার 3 বেস ভেক্টর। বেস ভেক্টর আমরা এদেরকে কেন বলছি? আমরা জানি বেস অ্যাক্সিস কটা হয়, তিনটে হয়, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিস। এটাকে আমরা ওয়াই অ্যাক্সিস বললাম, এটাকে আমরা বললাম এক্স অ্যাক্সিস, এটাকে আমরা বললাম জেড অ্যাক্সিস। তাহলে আমরা জানি এক্স, ওয়াই আর জেড এই তিনটে অ্যাক্সিস একে অপরের সাথে লম্ব, তাই না, পারপেন্ডিকুলার টু ইচ আদার। এবারে দেখো বেস ভেক্টর আমরা কাকে বলবো? বলছে এক্স অক্ষ বরাবর যদি কোনো একক ভেক্টর আমরা পাই, এবং ওয়াই অক্ষ বরাবর যদি কোনো একক ভেক্টর আমরা পাই, আর জেড অক্ষ বরাবর যদি আমরা কোনো একক ভেক্টর পাই, তাহলে তাদের তিনটেকে বলা হয় কি? বেস ভেক্টর। তাহলে এক্স অক্ষ বরাবর যে একক ভেক্টর আমরা পাবো সেটাকে আমরা বলবো আই ক্যাপ। ওয়াই অক্ষ বরাবর যে একক ভেক্টর আমরা পাবো সেটাকে আমরা বলবো জে ক্যাপ। আর জেড অক্ষ বরাবর যে একক ভেক্টর আমরা পাবো সেটাকে আমরা বলবো কে ক্যাপ। তাহলে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপকে কি বলা হয়? বেস ভেক্টর। তাহলে আই ক্যাপ মানে হলো এক্স অক্ষ বরাবর একক ভেক্টর, জে ক্যাপ হলো ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর, কে ক্যাপ হলো জেড অক্ষ বরাবর একক ভেক্টর। হলো। এবারে দেখো আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ তিনটেই কিন্তু একে অপরের উপরে লম্ব। চলো নাম্বার 4 হলো আরো কয়েকটা ভেক্টর, আরো কয়েকটা টাইপের আমাদের ভেক্টর পড়তে হবে। সেখানে হলো এটাকে আমরা দুটো আলাদা টাইপ বলতে পারি, এটাকে আমরা দুটো আলাদা টাইপ বলতে পারি। নাম্বার 1 হলো পোলার ভেক্টর, আর নাম্বার 2 হলো অ্যাক্সিয়াল ভেক্টর। একটা হলো পোলার ভেক্টর আর একটা হলো অ্যাক্সিয়াল ভেক্টর। পোলার ভেক্টরের বাংলা হলো মেরু ভেক্টর, আর অ্যাক্সিয়াল ভেক্টরের বাংলা হলো অক্ষীয় ভেক্টর। এটা এখন তোমরা বইতে পাবে না, এটা যখন তোমরা বৃত্তীয় গতি পড়বে তখন এই বিষয়টা দেখবে। তো এখানে আমরা এটা বলে দিচ্ছি। পোলার ভেক্টর আমরা কাকে বলবো? যদি কোনো ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট থাকে, প্রাথমিক পয়েন্ট বা প্রয়োগ বিন্দু থাকে, পয়েন্ট অফ অ্যাপ্লিকেশনটা থাকে, তাহলে সেই ভেক্টরগুলোকে আমরা পোলার ভেক্টর বলবো। তাহলে কার পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন আছে? যদি আমরা সরণ দেখি, সরণ একটা বিন্দু থেকে শুরু হয় গিয়ে এরকম যায়, তাহলে সরণ এস কে আমরা কি বলবো? পোলার ভেক্টর। যদি আমরা ফোর্স দেখি, ফোর্স একটা বিন্দুতে প্রয়োগ করা হয়, ফোর্স তারপরে একটা ডিরেকশনে যায়, তাহলে ফোর্স হলো আমাদের কি? ফোর্স ভেক্টর হলো আমাদের পোলার ভেক্টর। তাহলে ফোর্স, ডিসপ্লেসমেন্ট, অ্যাক্সিলারেশন এই যা কিছু আমাদের আছে, যেটা আমরা 1D তে অলরেডি সব পড়ে এসেছি, মোশন ইন 1D একমাত্রিক গতিতে, এগুলো সব কি ভেক্টর? এগুলো সব মেরু ভেক্টর, কারণ এদের একটা পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন আছে, একটা জায়গা থেকে শুরু হচ্ছে, ঠিক আছে? সেই জন্য এদেরকে কি বলা হয়? মেরু ভেক্টর। তাহলে যে ভেক্টরগুলোর পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন বা প্রয়োগ বিন্দু আছে তাদেরকে আমরা বলবো মেরু ভেক্টর। আর যে ভেক্টরগুলোর ঘূর্ণনের সময় কাজে লাগে, আমরা যখন ঘূর্ণন গতি পড়বো, ঠিক আছে, রোটেশনাল মোশন পড়বো, তখন যে ভেক্টরগুলো আমরা ব্যবহার করব সেগুলোকে বলা হয় অ্যাক্সিয়াল ভেক্টর বা অক্ষীয় ভেক্টর। আমরা রোটেশনাল মোশনের ক্ষেত্রে দেখব বা ঘূর্ণন গতির ক্ষেত্রে আমরা দেখব একটা অক্ষকে কেন্দ্র করে ঘোরে। আমি যদি বৃত্তাকার পথে ঘুরি, তাহলে বৃত্তাকার পথ আমরা একটা অক্ষকে কেন্দ্র করে ঘুরি, সেটা বৃত্তের কেন্দ্রে হয়। অথবা যদি আমরা একটা লাট্টুকে ঘোরাই, তাহলে লাট্টুর একটা অক্ষ হয় ঘূর্ণন অক্ষ, সেই ঘূর্ণন অক্ষকে কেন্দ্র করে লাট্টুটা ঘোরে। বা আমরা জানি পৃথিবী নিজ অক্ষের চারিদিকে যখন ঘোরে, পৃথিবীর একটা নিজের অক্ষ হয়, এটাকে কি বলে? অ্যাক্সিস অফ রোটেশন বলে। পৃথিবী যে এরকম ভাবে ঘুরছে, এই অ্যাক্সিসের রেসপেক্টে সে ঘুরছে, তো এই অ্যাক্সিসকে তার কি বলে? অ্যাক্সিস অফ রোটেশন। তো সেই জন্য সেখান থেকেই নামটা এসছে অ্যাক্সিয়াল ভেক্টর। এবং এই ভেক্টরগুলোর ডিরেকশন বের করা হয় রাইট হ্যান্ড থাম্ব রুল আর ডান পাকের স্ক্রু রুল, ঠিক আছে? রাইট হ্যান্ড থাম্ব রুল অর ডান পাকের স্ক্রু এর নিয়ম। তো ডান পাকের স্ক্রু, একটা ডান পাকের স্ক্রু ঘুরিয়ে যদি তুমি দেখো, তো ডান পাকের স্ক্রু যেদিকে যায় তার অগ্রগতির দিকটাই হয় এই অক্ষীয় ভেক্টরগুলোর দিক। অথবা রাইট হ্যান্ড থাম্ব রুলের এই থামটা হয়, যে থাম যেদিকে হয় সেদিকে হয় অক্ষীয় ভেক্টরের দিক। তাহলে অক্ষীয় ভেক্টর আমাদের কি কি আছে? অ্যাঙ্গুলার মোমেন্টাম, অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন, এগুলো সব হলো অক্ষীয় ভেক্টর। অ্যাঙ্গুলার মানে কি? কৌণিক, কৌণিক ভরবেগ, কৌণিক বেগ, কৌণিক ত্বরণ, কৌণিক সরণ, এগুলো সব কি? এগুলো হলো অক্ষীয় ভেক্টর। হলো। এই গেল আমাদের টোটাল টাইপস অফ ভেক্টর।
টোটাল কতগুলো টাইপস অফ ভেক্টর হয়, এটা গেল আমাদের এটা। ঠিক আছে, এরপরে কি আছে আমাদের? এরপরে আমরা ভেক্টর যোগটা শিখব। তাহলে এটা গেল আমাদের ভেক্টরের টাইপস অফ ভেক্টর আমরা পুরো কমপ্লিট করলাম। এবারে আমরা ভেক্টরের যোগ করব, ভেক্টরের অ্যালজেব্রাতে যাব। তাহলে এবারে আমরা মুভ করব ভেক্টর অ্যালজেব্রা। কি ভেক্টর অ্যালজেব্রা? আমরা নর্মাল অ্যালজেব্রাতে যদি দেখি তাহলে 5 + 3 = কি হয়? 8 হয়। 5 - 3 = কি হয়? 2 হয়। 5 × 3 = কি হয়? 15 হয়। 5 ডিভাইড বাই 25 ডিভাইড বাই 5 কত হয়? 5 হয়। এটা হলো আমাদের নর্মাল অ্যালজেব্রা। কিন্তু ভেক্টর অ্যালজেব্রাটাতে শুধু ম্যাগনিটিউডের, শুধু মানের যোগ আমাদের করতে হয় না, তার ডিরেকশনেরও যোগ করতে হয়। তো ভেক্টর অ্যালজেব্রা আর আমাদের নর্মাল অ্যালজেব্রা, নর্মাল বীজগণিত, অ্যালজেব্রা মানে হলো বীজগণিত, তার ভিতরে ডিফারেন্স রয়েছে। তো ভেক্টর অ্যালজেব্রা বা নর্মাল অ্যালজেব্রা এবারে আমরা পুরো শিখবো, অর্থাৎ আমরা ভেক্টরের যোগ গুণ ভাগ আমরা শিখব। ঠিক আছে, সবার প্রথমে কি শিখতে হবে? ভেক্টরের যোগ করা শিখতে হবে। তো সবার ফার্স্ট আমরা শিখব অ্যাডিশন অফ ভেক্টর, অ্যাডিশন অফ ভেক্টর, বা যেটাকে আমরা বলি ভেক্টর যোগফল, ভেক্টর যোগফল। ঠিক আছে, তাহলে আমরা দুটো ভেক্টরের, এবারে আমরা এই যে ভেক্টর যোগফল পড়বো, এটা আমরা দুটো টাইপস দেখব। একটা হলো দুটো ভেক্টরের, দুটো ভেক্টরের ভিতরে যোগ, আর আরেকটা দেখব দুইয়ে বা তার বেশি ভেক্টরের ক্ষেত্রে, মোর দ্যান টু। তাহলে দুই বা তার বেশি ভেক্টরের ক্ষেত্রে আমরা যোগ করা দেখব। ওকে, তাহলে সবার প্রথমে চলো আমরা দুটো ভেক্টরের ভিতরে যোগ করা দেখি। দেখো, তাহলে অ্যাডিশন অফ টু ভেক্টর, টপিক কি? অ্যাডিশন বা যোগফল অফ টু ভেক্টর। ওকে, এবারে খেয়াল করো, আমাদের একটা ভেক্টর হলো এ, না এটাকে আমরা বি নাম দিলাম, আর এই একটা ভেক্টর হলো এ আর বি ভেক্টরকে আমরা অ্যাডিশন করতে চাইছি, যোগ করতে চাইছি। তাহলে এ আর বি ভেক্টরের যোগ করে আমরা যে ভেক্টরটাকে পাবো সেই ভেক্টরটাকে আমরা বলবো রেজাল্টেন্ট ভেক্টর বা লব্ধি ভেক্টর। যেমন দুটো যোগের ফলটাকে আমরা কি বলি? যোগফল। তো এখানে এটাকে বলে লব্ধি ভেক্টর, লব্ধি ভেক্টর বা রেজাল্টেন্ট ভেক্টর, রেজাল্টেন্ট ভেক্টর হলো। এবারে তুমি প্রশ্ন করবে তাহলে রেজাল্টেন্ট ভেক্টরটা কোন দিকে হবে, কি হবে, সেটা কিভাবে ডিফাইন করব আমি? তো এর জন্য দুটো নিয়ম আছে। কি কি নিয়ম? একটা হলো ভেক্টরের ত্রিভুজ সূত্র, আর একটা হলো ভেক্টরের সামান্তরিক সূত্র। ঠিক আছে, এবারে তুমি প্রশ্ন করলে যে দুটো ভেক্টরের রেজাল্টেন্ট ভেক্টরকে আমরা কি দিয়ে লিখবো? বলছে রেজাল্টেন্টে যেহেতু প্রথমে আর, তাহলে আমরা আর ভেক্টর দিয়ে লিখবো। এবারে তুমি বলবে আর ভেক্টরের মানটা কত হবে আর দিক কত হবে, তাহলে দুটো বের করতে হবে। তাহলে আমরা এখন আমাকে আর ভেক্টরের মান এবং দিক দুটোই বের করতে হবে, তখন আমরা ভেক্টর যোগফলের ফলাফলটাই পাবো। এবারে আর ভেক্টরের মান এবং দিক বের করার দুটো ফর্মুলা হয়। কি কি হয়? আর ভেক্টরের মান বের করার ফর্মুলা হয় √a² + b² + 2ab cos থিটা। থিটাটা কি? থিটা আর এ আর ভি এর মাঝখানের অ্যাঙ্গেল। এবারে আর ভেক্টরের ডিরেকশন বের করার ফর্মুলা হয় tan α = b sin থিটা a + b cos থিটা। তো আমরা দেখব যে আমরা ত্রিভুজ সূত্র থেকে এই দুটো আনতে পারছি কিনা।
অর্থাৎ এদের এই ভেক্টর রেজাল্টেন্ট ভেক্টর বা লব্ধি ভেক্টরের মান আর দিক আমরা এই ভেক্টরের ত্রিভুজ সূত্র এবং সামান্তরিক সূত্র থেকে পাবো কিনা এটা আমরা দেখব। তো এখানে কি আলফা কোণটা বের করে নিলে আলফা কি হবে, আলফা হলো লব্ধি ভেক্টরটা, ধরো লব্ধি ভেক্টরটা আমার এই দিক বরাবর হলো, তো লব্ধি ভেক্টরটা এর সাথে যে কোণ করবে তাকে বলবো আমরা আলফা। তো আলফা কোণটা আমরা বের করে নিলে আমরা বলতে পারবো যে লব্ধি ভেক্টরটা এ ভেক্টরের সাথে যদি আমার ভ্যালুটা বেরোয় 45 ডিগ্রি, তাহলে বলবো এ ভেক্টরটা লব্ধি ভেক্টরটা এ ভেক্টরের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ওই দিকে গিয়েছে। উত্তর হলে উত্তর দিক, পূর্ব হলে পূর্ব দিক। আর যদি আমাদের অ্যাঙ্গেলটা 65 হয় তো 65, 40 হলে তো 40, যেটা বেরোবে। চলো হলো। এইবারে দেখো তাহলে আমরা দুটো জিনিস পড়বো, একটা হলো ভেক্টরের ত্রিভুজ সূত্র আর একটা হলো ভেক্টরের সামান্তরিক সূত্র। এই দেখো খেয়াল করো, এইটা হলো আমার বি ভেক্টর আর এইটা হলো আমার এ ভেক্টর, আমাদের এদের মাঝখানের অ্যাঙ্গেল হলো থিটা। এবারে ভেক্টরের ত্রিভুজ সূত্র কি বলছে, ত্রিভুজ সূত্র বলছে যে এই দুটো ভেক্টরের লব্ধি ভেক্টরের দিক কোন দিকে হবে। বলছে যদি একটা ত্রিভুজের তিনটে বাহু হয়, তো তিনটে বাহুর ভিতরে দুটো বাহু যদি দুটো ভেক্টরকে নির্দেশ করে, তাহলে ত্রিভুজের তিনটে বাহু এঁকে ফেলো। একটা ত্রিভুজ আঁকলাম আমরা, এই ত্রিভুজের নাম দাও এ বি সি। তো এ বি বাহু যদি একটা ভেক্টরকে নির্দেশ করে, যে ভেক্টরকে আমরা বলবো এ ভেক্টর, এবং বিসি বাহু আর একটা ভেক্টরকে নির্দেশ করে, যে ভেক্টরকে আমরা বলবো বি ভেক্টর, তাহলে ত্রিভুজের বাকি যে বাহুটা বাকি থাকে, কোন বাহুটা, এসি বাহুটা, সেই বাহুটা হবে তাদের লব্ধি ভেক্টর। বোঝা গেল? তাহলে ত্রিভুজ সূত্র কি, একটা ত্রিভুজের দুটো বাহু যদি দুটো ভেক্টরকে নির্দেশ করে, তাহলে আর একটা বাহু হবে তার লব্ধি ভেক্টর। এবারে প্রশ্ন হলো, কথাটা সম্পূর্ণ হলো না, কথার ভিতরে আরো কিছু টার্ম ঢুকবে। কি কি ঢুকবে? প্রথম কথা ঢুকবে যে এ ভেক্টর আর বি ভেক্টর কোন দুটো বাহু হবে। বলছে এ ভেক্টর আর বি ভেক্টর পর পর দুটো বাহু হবে, তাহলে তুমি যদি এ বি নাও তাহলে বিসি কে নিতে হবে। তারপরে তুমি এ বি একটা বাহুকে নিলে তারপরে গিয়ে আবার এসি কে নিতে পারবে না, তাহলে এ বি গেলে আর বিসি গেলে, তাহলে পর পর দুটো বাহু হতে হবে এবং তাদের দুজনার ডিরেকশন একই দিকে হতে হবে। এ বির যেদিকে ডিরেকশন হবে বিসি এর সেদিকে ডিরেকশন হবে, অর্থাৎ দুটো ভেক্টরের দিক একই দিকে হবে। তাহলে আমরা এরকম ভাবে বলবো, একটা ত্রিভুজের ক্রমান্বয়ে গৃহীত দুটো বাহু, মানে পরপর নেওয়া দুটো বাহু যদি দুটো ভেক্টরের দিক নির্দেশ করে এবং এই দুটো ভেক্টরের দিক একই দিকে হবে, তাহলে অপর যে বাহুটা পড়ে থাকবে সেই বাহুটা হবে তার লব্ধি ভেক্টরের মান, এবং লব্ধি ভেক্টরের দিক হবে এই ক্রমান্বয়ে নেওয়া দুটো বাহুর দিক, যে দুটো ভেক্টরের দিক যেদিকে তার বিপরীত দিকে। তাহলে আমরা এ বি ভেক্টর এইদিকে, এ ভেক্টর এইদিকে যাচ্ছিল, বি ভেক্টর এই দিকে যাচ্ছিল, লব্ধি ভেক্টরের ডিরেকশন একই দিকে হওয়া উচিত ছিল, কিন্তু আমরা বলে দিলাম না সেটা হবে না, লব্ধি ভেক্টরটা ডিরেকশন বিপরীত দিকে হবে। তাহলে লব্ধি ভেক্টরের ডিরেকশন হবে বিপরীত দিকে, অর্থাৎ আর ভেক্টর হবে রেজাল্টেন্ট বা আর ভেক্টর হবে এই দিকে। বোঝা গেল? তাহলে আমরা এই ত্রিভুজ সূত্রটা কিভাবে প্রমাণ করতে পারি, ত্রিভুজ সূত্রটা কি স্টেট করলো, কি বিবৃত করলো সেটা আমরা দেখলাম, যে এটা হবে রেজাল্টেন্টটা। তাহলে এটা আমরা প্রুফ করে দেখাই যে কিভাবে আসছে এই ভ্যালুগুলো। তাহলে কি করব এখানে আমরা, দেখো বি ভেক্টর এখানে ছিল, এ ভেক্টর এখানে ছিল, আমাকে যদি ত্রিভুজ করতে হয়, দেখো এ ভেক্টরের দিক এদিকে, বি ভেক্টরের দিক এদিকে, তাহলে ত্রিভুজ সূত্রে পড়ছেই না। তাহলে কি করা যেতে পারে, আমি একটা জিনিস বলেছিলাম ভেক্টর শিফটিং, একটু আগেই বললাম। তো আমি কি করব, বি ভেক্টরের মান আর দিক একই রেখে বি ভেক্টরটাকে এইখানে শিফট করে নিয়ে আসবো। তাহলে বি ভেক্টরের মান দিক একই রেখে বি ভেক্টরকে এখানে শিফট করে নিয়ে এসো, তখন বি ভেক্টর এখানে চলে আসলো। তাহলে দেখো ত্রিভুজের পর পর ক্রমান্বয়ে গৃহীত দুটো বাহু দুটো ভেক্টরের একই দিক নির্দেশ করলো, হলো। এবারে তাহলে তৃতীয় যে বাহুটা থাকে সেটা কি হবে, রেজাল্টেন্ট ভেক্টরের দিক হবে। তাহলে তৃতীয় বাহুটা কোনটা থাকে, তৃতীয় বাহু থাকে এটা।
তাহলে এইটা হবে আমাদের রেজাল্টেন্ট ভেক্টর বা লব্ধি ভেক্টর, এবং সেটার দিক হলো এদের যে দিক তার বিপরীত দিকে। তাহলে এই দিকে এটা যাচ্ছিল এরকম ভাবে, এই দিকে হবে। তাহলে লব্ধি ভেক্টর হলো এই দিকে, আর ইকুয়ালস টু এ প্লাস বি। বোঝা গেল? তাহলে ত্রিভুজ সূত্র এখান থেকে আমরা পেয়ে গেলাম। এইবারে প্রশ্ন হলো যে এখান থেকে তুমি এই লব্ধি ভেক্টর আর এর মান আর দিক বের করো। মান ও দিক কত হবে প্রশ্ন হলো। প্রশ্ন যখন হলো উত্তর আমাকে করতে হবে। তো তাহলে প্রথমে লব্ধি ভেক্টরের মান বের করি আমরা, এটাকে একটু মুছে ফেলছি। তাহলে দেখো তখন আমরা কি করব, তখন এই লাইনটাকে আমরা আরেকটু বাড়াবো। তো এটাকে, এই লাইনটাকে কি বলে? লাইন অফ অ্যাপ্লিকেশন, প্রয়োগ বিন্দুর লাইন। তো এই লাইনটাকে আমরা একটু বাড়ালাম, বাড়াতেই পারি। আর এইখান থেকে একটা লম্ব আমরা টেনে নিলাম, হলো। এবারে বলো এটা যদি থিটা হয় তাহলে এটাও থিটা হবে, এই দুটো সমান্তরাল, তাই তো? কি বলে, অনুরূপ কোণ বলে তো। তাহলে এটাও থিটা হবে। এটা যদি থিটা হয় তুমি সাইন থিটা ভ্যালু বের করো। সাইন থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ। তো লম্ব কত? এটা তখন 90 ডিগ্রি, এটা তো আমরা লম্ব টেনেছি, এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে লম্ব কোনটা? এইটা লম্ব। তাহলে এখানে নাম দাও, ডি ই এফ নাম দিলাম আমি। হ্যাঁ, তাহলে দেখো ই এফ হলো আমার লম্ব, আর অতিভুজ কোনটা? এখান থেকে এটা, অর্থাৎ ডি। আচ্ছা, অতিভুজ এটা মানে কি? বি ভেক্টর, তাই তো? তাহলে নিচে আমি লিখবো, ওপরে ই এফ থাকবে, নিচে লিখবো আমি বি ভেক্টর, আর এখানে হবে সাইন থিটা। তাহলে কি দেখা গেল? তাহলে দেখা গেল ই এফ এর ভ্যালু আসলো বি সাইন থিটা। এখন আমি ধরো বি এর শুধু ম্যাগনিটিউডটা নিলাম, অর্থাৎ এই ই এফ বাহুর দৈর্ঘ্য হলো বি সাইন থিটা। তাহলে এই দৈর্ঘ্যটা তখন দাঁড়ালো বি সাইন থিটা। খুব ভালো কথা। এবারে এই ডিএফ আমি বের করতে চাইবো, তাহলে আমাকে ভূমি মানে কস থিটা নিতে হবে। তো কস থিটা কত দাঁড়ায়? কস থিটা হলো ডিএফ বাই অতিভুজ। অতিভুজ কোনটা? বি, বি ভেক্টর। তো এখান থেকে আমার এসে গেল যে ডিএফ এর ভ্যালু এসে গেল যে বি কস থিটা। বি এর মান নিলাম আমরা, এই বাহু শুধু দৈর্ঘ্য নিচ্ছি ধরো। তাহলে এইটুকু আমার এলো বি কস থিটা, হলো। এইবারে বলো যে আমরা এইটা বের করতে পারবো না? এই ডট 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 যেটাকে আমরা রেজাল্টেন্ট ভেক্টর বা লব্ধি ভেক্টর বলছিলাম, সেটা আমরা বের করতে পারবো। এবারে আমরা এটার নাম দাও ও ই আর এফ। যদি আমরা ত্রিভুজ ও ই আর এফ এর ক্ষেত্রে দেখি, কোন ত্রিভুজ? ও ই আর এফ, অর্থাৎ এই গিয়ে এই বড় ত্রিভুজটার ক্ষেত্রে দেখি। কোন ত্রিভুজ? আবার বলছি, ও ই এফ বড় ত্রিভুজটার ক্ষেত্রে দেখি। তাহলে বড় ত্রিভুজের এই কোণটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি, অর্থাৎ এটা লম্ব। আর এই কোণটা ধরো আমি ধরে নিলাম, এই কোণটা হলো আলফা, ঠিক আছে? এইবারে বলো আমরা এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা হলো অতিভুজ। অতিভুজ আমরা কি জানি? অতিভুজ স্কয়ার, ও ই স্কয়ার ইকুয়ালস টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব কি? লম্ব হলো ই এফ স্কয়ার, আর ভূমি কোনটা? ভূমি হলো ও এফ স্কয়ার। আবার এবারে বলো ওইটা কি? ওইটা হলো আর ভেক্টর না? তাহলে আর ভেক্টরের মানের স্কয়ার। আর ই এফটা কি? ই এফ হলো বি এর মানটা, বি এর মান কত বেরিয়েছে? বি ভেক্টরের মান বেরিয়েছে বি সাইন থিটা, তাহলে বি সাইন থিটার হোল স্কয়ার। আর ও এফ কোনটা? ও এফ হলো আমাদের এ ভেক্টরের এই মানটুকু প্লাস এইটুকু, তাহলে এখান থেকে এটা। এবারে এ ভেক্টরের এই মানটুকু আমরা ধরলাম এ, আর এখান থেকে এই মানটুকু আমরা পেয়েছি বি কস থিটা, তাহলে এ প্লাস বি কস থিটা হবে এই ও আর এফ এর দৈর্ঘ্য, তার স্কয়ার। তাহলে এখান থেকে রেজাল্টেন্ট ভেক্টরটা আমাদের কত দাঁড়ালো? তার মান কত দাঁড়ালো? রুট ওভার অফ এই মানটা। তাহলে আমরা করছি বি স্কয়ার সাইন স্কয়ার থিটা প্লাস, এটাকে আমরা ভাঙলে হয় এ স্কয়ার প্লাস বি স্কয়ার কস স্কয়ার থিটা প্লাস 2ab কস থিটা।
হলো। এবারে তুমি বলো বি স্কোয়ার কস স্কোয়ার থিটা, বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, যদি আমি বি স্কোয়ার কমন নিয়ে নিই তাহলে কি হয়, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। আর তুমি কি এটা জানো না, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে 1, তাই না? তাহলে এই ভ্যালুটার মান হলো 1, অর্থাৎ বি স্কোয়ার ইন্টু 1, তার মানে ভ্যালুটা এলো আমাদের এবারে বি স্কোয়ার। খুবই ভালো কথা। তাহলে দেখো এই দুটো যোগ করে আমরা পেলাম বি স্কোয়ার, আর আগে ছিল এ স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলো, তাহলে ফাইনাল ভ্যালু আমাদের দাঁড়ালো কত, এখানে ছোট্ট করে লিখে দাও, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তারপরে কি আছে, 2ab cos থিটা, 2ab cos থিটা। তাহলে দেখো গল্পটা কোথায় দাঁড়ালো, আমরা সেই এইটা ফিরে পেলাম না, যেটা আমি বলছিলাম যে যে লব্ধি ভেক্টরের মান হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। তো এই ফর্মুলা দেখো আমরা ত্রিভুজ সূত্র থেকে এরকম ভাবে পাচ্ছি। তাহলে লব্ধি ভেক্টরের মান হবে আমাদের কত, লব্ধি ভেক্টরের মান হবে এটা, লব্ধি ভেক্টরের মান হবে আমাদের এটা। ক্লিয়ার? এটা যদি ক্লিয়ার হয় তারপরে আমরা লব্ধি ভেক্টরের দিক বের করব। তো লব্ধি ভেক্টরের দিক কিভাবে বের করব, আমরা ধরে নিলাম লব্ধি ভেক্টরটা এ ভেক্টরের সাথে, এই লব্ধি ভেক্টর আর এ ভেক্টরের সাথে আলফা কোণ করেছে। খুব ভালো কথা। তাহলে আলফা কোণের মান বের করলে আমরা বলে দিতে পারবো যে লব্ধি ভেক্টরটা এ ভেক্টরের সাথে 45 ডিগ্রি কোণে উপরে এই দিকে গিয়েছে, যদি উত্তর দিক হয় বা দক্ষিণ দিক হয়, যেদিকে হয় সেদিকে। তাহলে এরকম ভাবে আমরা তার দিক পাবো, অর্থাৎ এ ভেক্টরের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে কোন দিকে গিয়েছে আমরা বের করতে পারবো। তো আলফার মান আমরা কি করে বের করতে পারি, এটা একটা সমকোণী ত্রিভুজ ও ই এফ, সেই সমকোণী ত্রিভুজের ট্যান আলফা আমরা বের করতে পারি। ট্যান আলফা কি হবে, লম্ব বাই ভূমি। তো লম্ব কোনটা, লম্ব হলো ই এফ, তাই না? লম্বর ভ্যালু কত পেয়েছি আমরা, বি সাইন থিটা, উপরে বসিয়ে দাও বি সাইন থিটা। নিচে কি ভূমি, ভূমি কোনটা, এই এ ভেক্টর প্লাস এখানে বি কস থিটা, যেটা আমরা এই লিখলাম। তাহলে নিচে লেখো এ প্লাস বি কস থিটা। তাহলে ট্যান আলফার ফর্মুলা এই যেটা আমরা এখানে লিখেছিলাম, তাহলে দিক বের করার ফর্মুলা, এখান থেকে আলফার ভ্যালু বের করবে, যেটা হবে ট্যান ইনভার্স বি সাইন থিটা বাই এ প্লাস বি কস থিটা। এটাকে আমরা বলি ইনভার্স ট্রিগনোমেট্রিক ফাংশন। এটা তোমরা ক্লাস 12 এর দিকে দেখবে, এবং বেসিক জিনিসটা তোমরা এখানে জানো যে ইনভার্স কাকে বলে, ঠিক আছে? কিন্তু এটা জানো না যে ইনভার্সের কি কি রুল হয়, সেগুলো 12 এ পড়বে। চলো, তাহলে আমরা ভেক্টরের যোগের ত্রিভুজ সূত্র পুরোপুরি দেখে নিলাম। তো এরপরে আমাদের স্বাভাবিকভাবে কি দেখতে হবে, আরেকটা বাকি থাকলো সামান্তরিক সূত্র। তাহলে সামান্তরিক সূত্র আমরা দেখব। ক্লাস বুঝতে পারছো তো? ক্লাস যদি বুঝতে পারো তো এটা রেকর্ডেড ভিডিও যাচ্ছে, তো কমেন্টে তোমরা একটু জানিয়ে দাও যে ক্লাস আমরা বুঝতে পারছি স্যার, তাহলে আমরা বুঝবো যে সবাই একটুখানি বুঝতে পারছে মোটামুটি। দেখো সামান্তরিক সূত্র, তাই তো? তাহলে এই হলো তোমার বি ভেক্টর আর এই তোমার এ ভেক্টর, এর দুজনের আমরা কি বের করব, লব্ধি ভেক্টর বের করব। আমরা দেখছিলাম লব্ধি ভেক্টর কোন দিকে হচ্ছিল, এই আমরা বি ভেক্টরকে এরকম শিফট করছিলাম, করে বি ভেক্টরকে এখানে আমরা লিখছিলাম, এটা এ ভেক্টর হবে, সরি, বি ভেক্টরকে এখানে লিখছিলাম। এবারে দেখো এইটা হবে ত্রিভুজের আরেকটা বাহু হবে কি, সেই রেজাল্টেন্ট ভেক্টরের দিক, এবং তার দিকটা বিপরীত দিক হবে, তাই তো? এবারে দেখো এই টোটাল প্রসেসটা করলে একটা সামান্তরিকের মতো যাচ্ছে না, অর্থাৎ এই সামান্তরিক সূত্র হলো ত্রিভুজ সূত্রের ভেক্টরের, ত্রিভুজ সূত্রের আর একটা রূপ, একটি ভিন্ন রূপ, ভিন্ন রূপ হলো সামান্তরিক সূত্র। তাহলে বিষয়টা কি, তখন সামান্তরিক সূত্র কি দাঁড়িয়ে যাবে, যে একটা সামান্তরিকের দুটো সন্নিহিত বাহু, সন্নিহিত মানে পরস্পর সংস্পর্শে থাকা দুটো বাহু, তাহলে একটা সামান্তরিকে দুটো সন্নিহিত বাহু যদি দুটো ভেক্টরের দিক নির্দেশ করে, তাহলে ওই সামান্তরিকের, এটাকে কি বলে, কর্ণ বলে না, ডায়াগোনাল বলে তো, তাহলে এই ওই সামান্তরিকের কর্ণ হবে ওই ভেক্টর দুটোর লব্ধি ভেক্টরের মান এবং দিক। তাহলে কি দাঁড়ালো,
একটি সামান্তরিকের সন্নিহিত বাহু দুটোর যদি দুটো ভেক্টরকে নির্দেশ করে তাহলে তার কর্ণটা তাদের লব্ধি ভেক্টরকে নির্দেশ করবে। এটা হলো সামান্তরিক সূত্র। এবার এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই তিনটে ভেক্টর, এ ভেক্টর, আর ভেক্টর, বি ভেক্টর, আর ভেক্টর, এ ভেক্টর, এই তিনটে ভেক্টরকে আমরা বলবো কো-ইনিশিয়াল ভেক্টর। কো-ইনিশিয়াল ভেক্টর, কো-ইনিশিয়াল ভেক্টর আমি শিখিয়েছিলাম যে ভেক্টরগুলোর ইনিশিয়াল পয়েন্ট একই তাকে আমরা বলবো কো-ইনিশিয়াল ভেক্টর। তাহলে শর্ত কি দাঁড়ালো? ওই সূত্রের সাথে আরেকটা টার্ম যুক্ত হবে, তিনটে ভেক্টর কো-ইনিশিয়াল ভেক্টর হতে হবে। অর্থাৎ যেটা তিনটে ভেক্টর একটা মানে একই ইনিশিয়াল পয়েন্ট থেকে শুরু হবে। তাহলে এ ভেক্টর যেদিকে যাচ্ছে, বি ভেক্টর যেদিকে যাচ্ছে, সি ভেক্টরও সেখান থেকে শুরু হবে। তিনটে ভেক্টর একই প্রয়োগ বিন্দু থেকে শুরু হবে। অর্থাৎ আমরা সামান্তরিকের দুটো সন্নিহিত বাহু যখন নেব তখন আমরা এরকম করব না এ ভেক্টরের ডিরেকশন এই দিকে আর বি ভেক্টরের ডিরেকশন এই দিকে, তাহলে এর প্রয়োগ বিন্দু এখানে হলো, এর প্রয়োগ বিন্দু এখানে হলো। তাহলে দেখছো তোমার কথা দিয়ে কি জিনিসটা কি বোঝাচ্ছে? তুমি বললে একটা সামান্তরিকের দুটো সন্নিহিত বাহু যদি দুটো ভেক্টরের দিক নির্দেশ করে, এই কথাটা সম্পূর্ণ হলো না। তোমাকে বলতে হবে যে তাদের দিক, তাদের প্রয়োগ, দুটো ভেক্টর একই প্রয়োগ বিন্দু থেকে শুরু হবে। তো দেখো দুটো ভেক্টর কিন্তু একই প্রয়োগ বিন্দু থেকে শুরু হতে হবে, এবং যে লব্ধি ভেক্টর হবে সেটাও সেই প্রয়োগ বিন্দু থেকে বেরিয়ে যাবে, সেটার দিক কিন্তু এরকম হবে না, এখানে প্রয়োগ বিন্দু হবে না। বুঝলে? এই বিষয়গুলো হচ্ছে সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস, এগুলো খেয়াল রাখতে হবে তোমাকে। চলো এবারে দেখো তাহলে এটা গেল সামান্তরিক সূত্র, আমাকে এটা বললো। এবার সামান্তরিক সূত্র কিভাবে আমরা পাবো? ত্রিভুজ সূত্র থেকে পাবো। কিভাবে? এই আমার বি ভেক্টরকে আমি শিফটিং করে এখানে নিয়ে আসলাম, তাহলে এবারে এইদিকে ত্রিভুজের ক্রমান্বয়ে গৃহীত পরপর দুটো বাহু হলো এবং তাদের একই দিক নির্দেশ করছে, তাহলে আরেকটা বাহু হবে তার লব্ধি ভেক্টরের দিক এবং মান, তো আরেকটা বাহু লব্ধি ভেক্টরের দিকটা হলো তার বিপরীত, তাই হলো। তাহলে আর ভেক্টর হলো এ প্লাস বি। তাহলে এখান থেকে আমরা আবার উল্টো ভাবে বলতে পারছি যেটা সামান্তরিকের দুটো সন্নিহিত বাহু একই প্রয়োগ বিন্দু থেকে শুরু হয় এবং সেটা দুটো ভেক্টরকে নির্দেশ করে, তাহলে তার কর্ণ হবে তার লব্ধি ভেক্টরের মান আর দিক, এবং সেটা একই প্রয়োগ বিন্দু থেকে শুরু হবে। হয়ে গেল গল্প। তাহলে ত্রিভুজ সূত্র থেকে আমরা সামান্তরিক সূত্র ফিরে পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা কি বলবো? আর ইকুয়ালস টু এ প্লাস বি, এবং সেটার ভ্যালু কত হবে, আর এর মান কত হবে, আর এর মান একই রকম ভাবে ত্রিভুজ সূত্র করলে আমি একই মান পাবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2ab cos থিটা। আর এদের আলফা কত পাবো আমরা? tan ইনভার্স বি সাইন থিটা এ প্লাস বি cos থিটা। এই হবে আমাদের, তাহলে আমরা একই রেজাল্টটা পাবো। তাহলে এইটা গেল আমাদের ভেক্টরের অ্যাডিশনের, ভেক্টরের যোগফলের ত্রিভুজ সূত্র এবং সামান্তরিক সূত্র। বোঝা গেল? এবার এখান থেকে কিছু কিছু জিনিস তোমার বেরিয়ে আসবে যে ভেক্টর যোগফল যদি আমরা এ প্লাস বি করি তার মানে হলো বি প্লাস এ, অর্থাৎ এ প্লাস বি আর বি প্লাস এ এর মানটা একই আসবে। বসিয়ে দেখো এ স্কোয়ার বি স্কোয়ার 2ab cos থিটা। এবারে এ আর বি এর মাঝখানে যে অ্যাঙ্গেল আর বি আর এর মাঝখানে অ্যাঙ্গেল হলো মাইনাস থিটার পার্থক্য। এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এ বি এর মাঝখানের অ্যাঙ্গেল অর্থাৎ এ থেকে বি এর দিকে যাচ্ছ থিটা, আর বি এ এর মাঝখানে অ্যাঙ্গেল এরকম আসছো মাইনাস থিটা। তাহলে কসের ভিতরে যদি মাইনাস থিটা থাকে সেটা কি হয়? কস থিটাই হয়। কস মাইনাস থিটা মানে কি? কস থিটাই হয়, মানে কোনো সমস্যা হচ্ছে না, সূত্রটা একই থাকছে, ওই জন্য আমরা এ প্লাস বি আর বি প্লাস এ সমান বলতে পারছি, তাই না? তাহলে এটা হলো আমার তাহলে ভেক্টর যোগফল বিনিময় নিয়ম মেনে চলে। এটা কি নিয়ম বলে? বিনিময় নিয়ম। বিনিময় নিয়ম মেনে চলে। ওকে, এবারে যদি দেখি আরেকটা নিয়ম, সেটা হলো এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস সি। অর্থাৎ এই নিয়মটাকে আমরা কি বলি? এই নিয়মটাকে বলি আমরা সংযোগ নিয়ম। তাহলে ভেক্টর যোগফল সংযোগ নিয়মও মেনে চলে। ইংরেজিতে বলে কমিউটেটিভ প্রপার্টি, আর এটা সংযোগ নিয়মকে বলে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। ঠিক আছে? এরপরে যদি আমরা দেখি এই যে রেজাল্টেন্ট ভেক্টর পেলাম তার ম্যাক্সিমাম ভ্যালু কোনটা হবে?
আর মিনিমাম ভ্যালু কখন হবে এবং সেটা কত হবে? এটা একটা বিরাট কোশ্চেন, যে রেজাল্টেন্ট ভেক্টরের ভ্যালু কখন ম্যাক্সিমাম এবং মিনিমাম হবে এবং সেই ভ্যালু দুটো কি হবে, তাই না? তো দেখো, তো ম্যাক্সিমাম কখন হবে, দেখো এই ভ্যালুটা ম্যাক্সিমাম যদি হয় তো ম্যাক্সিমাম হবে a প্লাস বি এর ডাইরেক্ট যোগফল, যদি সেটা আমরা পাই তো ম্যাক্সিমাম হবে, আর মিনিমাম হবে a মাইনাস বি যদি হয় তাহলে মিনিমাম, সর্বনিম্ন ভ্যালু। আর ম্যাক্সিমাম কখন হবে, যদি ভ্যালুটা a প্লাস বি হয়, মানে ডাইরেক্ট যোগফলটা, কোনো কাটাকুটি হচ্ছে না, যা ছিল ডাইরেক্ট যোগ করা হয়েছে। এই একটা ভেক্টর ছিল আর একটা ভেক্টর ডাইরেক্ট যোগ করলো, তারপর তো ম্যাক্সিমাম পাবো। আর এই একটা ভেক্টর থেকে কিছুটা কেটে গিয়ে একটা ভেক্টরের লোভ দিয়ে ছোট এলো, a মাইনাস বি এলো, তখন সেটা মিনিমাম ভ্যালু হবে। তাহলে ম্যাক্সিমাম ভ্যালু কখন হবে, a প্লাস বি আমরা কখন পেতে পারি? দেখো যদি এরকম হতো আমাদের ভ্যালুটা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তাহলে এখান থেকে কি বলতে পারতাম, a প্লাস বি এর হোল স্কোয়ার রুট, তার মানে হলো a প্লাস বি। তো এটা কখন পসিবল হবে, যখন এই কস থিটা এখানে যেটা ছিল সেটার মান হবে 1। তো কস থিটার মান কখন 1 হয়, যখন থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি। তাহলে থিটা 0 ডিগ্রি হলে কি হবে, তখন দুটো ভেক্টরের যোগফল ম্যাক্সিমাম ভ্যালু পাবো। এবং সেটা কখন পসিবল, যখন এই একটা ভেক্টর আর একটা ভেক্টর সব একরেখীয় ভেক্টর হয়, একরেখীয় ভেক্টর হয় তখনই থিটা 0 ডিগ্রি হয়, তখন আমরা লব্ধি ভেক্টরের সর্বোচ্চ মান পাবো। দ্বিতীয়, যদি মিনিমাম মান বের করতে চাই, a মাইনাস বি হতে হবে, অর্থাৎ আমাকে কিরম আসতে হবে, আমার সমীকরণটা আসতে হবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। এটা যদি হয় এখান থেকে আমরা লিখবো a মাইনাস বি এর হোল স্কোয়ার, তার মানে আমরা পরের লাইনে লিখবো a মাইনাস বি। তো গল্প গেল, এটা কখন পসিবল, কখন কস এই থিটার ভ্যালুটা -1 হবে। তো আমরা জানি কস থিটার ভ্যালু যখন থিটা ইকুয়ালস টু 180 ডিগ্রি হয় তখন সেটা -1 হয়। তো থিটা 180 ডিগ্রি হলে তাহলে ভ্যালুটা -1, অর্থাৎ মিনিমাম ভ্যালু আমরা পাবো। তো থিটা 180 ডিগ্রি কখন হয়, যখন দুটো ভেক্টর বিপরীত ভেক্টর হয়, এই একটা ভেক্টর এই একটা ভেক্টর, দুটো ভেক্টরগুলো এবার বিপরীত ভেক্টর যদি হয় তাহলে দুটো ভেক্টরের মান সমান হতে হবে, অর্থাৎ a মাইনাস a হতে হবে, অর্থাৎ আমরা রেজাল্টটা 0 পাবো। কিন্তু বিপরীত ভেক্টর হলে রেজাল্টটা 0 পাবো, অর্থাৎ সব থেকে সর্বনিম্ন হলো। এবারে বিপরীত ভেক্টর যদি নাও হয়, ডিরেকশনটা এরকম ভাবে গিয়েছে, অর্থাৎ এর মান দুটো সমান নয়। যে ভেক্টরগুলো আমরা দেখেছি একরেখীয় ভেক্টরগুলো ভিতরে এরকম হয়, একরেখীয় ভেক্টরগুলো যদি এরকমও হয় আবার এরকমও হয়, তো এরকম হলে তখন একরেখীয় ভেক্টরগুলোর মাঝখানে অ্যাঙ্গেল হয় 180 ডিগ্রি। মূল কথা গেল যে আমরা যে এখানে বলছি একরেখীয় ভেক্টর হলেই থিটা 0 ডিগ্রি হবে, এটাও ভুল কথা, একরেখীয় ভেক্টর এরকম ভাবেও হয়। মূল কথা হলো থিটা যদি 0 ডিগ্রি হয় তাহলে ম্যাক্সিমাম, থিটা 180 ডিগ্রি হলে পাবো মিনিমাম, এটা হলো মূল কথা। তাহলে কতটা সায়েন্টিফিক বিষয়গুলো দেখছো। তাহলে এই গেল আমার টোটাল ভেক্টর যোগফল, টোটাল ভেক্টর যোগফল হলো আমার এই। বা এটা যদি তুমি ভালো করে বুঝে থাকো তাহলে স্বাভাবিকভাবেই তোমার কি পারা উচিত, তোমার এর উপরে নিউমেরিক্যাল গুলো পারা উচিত। চলো দেখা যাক তুমি পাচ্ছ কিনা। দেখো কি আছে, দুটি সমান মানের ভেক্টর যাদের মান হলো 5 ইউনিট আর তাদের মধ্যেকার কোণ হলো কি 60 ডিগ্রি, তাদের তারপর কি বলেছে, তাদের রেজাল্টেন্ট ভেক্টরের মান আর দিক কত হবে। তাহলে কি বলে দেওয়া আছে আমাদের, দুটো সমান ভেক্টরের মান দেওয়া আছে এবং তাদের মধ্যেকার কোণ দেওয়া আছে, তাহলে তাদের রেজাল্টেন্ট ভেক্টরের মান আর দিক বের করো। তাহলে দুটো সমান ভেক্টর যাদের প্রত্যেকের মান হলো 5 ইউনিট করে, ঠিক আছে 5 ইউনিট করে। এবারে বললো তাদের মধ্যেকার কোণ হলো 60 ডিগ্রি, এই দুটো ভেক্টর কিন্তু সমান ভেক্টর, তাহলে রেজাল্টেন্ট ভেক্টরের মান আর দিক করো। খুব সহজ, রেজাল্টেন্ট ভেক্টরের মান বের করার ফর্মুলা ছিল √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। তো থিটা আমার বলে দেওয়া আছে 60 ডিগ্রি, তাহলে বসিয়ে দাও, a স্কোয়ার মানে 5a স্কোয়ার, বি স্কোয়ারও 5a স্কোয়ার, 2 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু cos 60 ডিগ্রি। তো cos 60 ডিগ্রির ভ্যালু কত হয়, আমরা সবাই জানি cos 60 ডিগ্রির ভ্যালু হাফ হয়। তাহলে কত দাঁড়ালো, 5a স্কোয়ার প্লাস 5a স্কোয়ার
প্লাস 2 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু হাফ। তাহলে হাফ আর 2 কেটে গেল, 5 ইন্টু 5 মানে 25, আর 5 স্কোয়ার হলো 25 প্লাস 25, তাহলে তিনটে 25 এলো, 25 প্লাস 25 প্লাস 25, দ্যাটস মিনস 75। 75 মানে কত করতে পারি আমরা? 3 25 75 হয়, তাহলে আমরা 3 ইন্টু 25 লিখতে পারি, আর 25 মানে হলো 5 ইন্টু 5, দ্যাটস মিনস 5 বেরিয়ে গেল, 5√3 হবে আমাদের অ্যান্সার। তাহলে অ্যান্সার হবে 5√3 ইউনিট। ঠিক আছে, তাহলে রেজাল্টেন্ট ভেক্টরের মান কত পেলাম আমরা? মান আমরা পেলাম 5√3 ইউনিট। এবারে দিক বের করব। দিক বের করার ফর্মুলা কি? ট্যান আলফা। ট্যান আলফা হলো কত? বি সাইন থিটা এ প্লাস বি কস থিটা, তাই তো? তো বি সাইন থিটা দেখো, তাহলে বি বসাও, বি হলো 5, এ হলো 5, কস কত? 60 ডিগ্রি, আর সাইন কত? 60 ডিগ্রি। তো সাইন 60 ডিগ্রি ভ্যালু হয় √3/2, তাহলে 5 ইন্টু √3/2, আর নিচে হলো 5 প্লাস 5 ইন্টু হাফ। তাহলে ভ্যালুটা আমার কত দাঁড়ালো? এখানে দাঁড়ালো 5√3/2, আর এখানে দাঁড়ালো 10 প্লাস 5/2, তাহলে নিচের 2 দুটো আমার কেটে গেল, তাহলে হলো 15/5, তাহলে দাঁড়ালো 5√3/15, তাহলে সেটা 5 দিয়ে 15 কাটলে হয় 3, তার মানে আসলো √3/3। এবারে উপরে √3 গুণ করো, নিচে √3 গুণ করো, তাহলে উপরে এলো 3/3, √3, 3 3 কেটে গেল, আমার ভ্যালু আসলো 1/√3। কত আসলো? 1/√3। তাহলে 1/√3 কখন হয়? ট্যান আলফা কখন 1/√3 হয়? বলো, ট্যান আলফা কখন √3 হয়? নিশ্চয়ই আমরা জানি যখন সেটা হয় তোমার 30 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল আমরা পেয়ে গেলাম 30 ডিগ্রি। হলো? তাহলে 1 নম্বর নিউমেরিক্যাল তুমি বুঝতে পারলে। এরপরে চলো, এরপরে তাহলে আমাদের এখানে আলফা বেরিয়ে গেল 30 ডিগ্রি, অর্থাৎ এর সাথে, তাহলে আমাদের দিকটা কত হবে? দিক হলো এর সাথে 30 ডিগ্রি কোণে বাইরের দিকে। তাহলে দিকটা কি হবে? এ ভেক্টরের সাথে 30 ডিগ্রি কোণে বাইরের দিকে। এ মানে যে কোনো একটা ভেক্টরের সাথে, দুটো ভেক্টরের মাঝখানে অ্যাঙ্গেল 60 ডিগ্রি তো। তাহলে দুটো ভেক্টরই 5 ইউনিট, তাহলে যে কোনো একটি ভেক্টরের সাথে এদের রেজাল্টেন্টটা ধরো আমরা এই ভেক্টরকে এখানে টানলে রেজাল্টেন্টটা এরকম আমরা পেলাম। তাহলে যে কোনো একটা নিচের ভেক্টরটার কথা বলবে তুমি। ঠিক আছে, হয়ে গেল। তাহলে আলফা কোণটা আমাদের দিকটা কত বেরালো? আলফা কোণ 60 ডিগ্রি, একটা ভেক্টরের সাথে 60 ডিগ্রি কোণে, নিচের ভেক্টরটার সাথে 60 ডিগ্রি কোণে। এরপরে চলো, এ ও বি এক্স অক্ষের সাথে যথাক্রমে 20 ডিগ্রি এবং 110 ডিগ্রি কোণ করে। তাহলে এ ভেক্টর হলো 5 মিটার, বি ভেক্টর হলো 12 মিটার যথাক্রমে, তাহলে তাদের লব্ধি ভেক্টরের মান আর দিক বের করো। তাহলে কি এ ভেক্টর আর বি ভেক্টর, এই হলো আমার এ ভেক্টর, আর ধরো এই হলো আমার 110 ডিগ্রি কোণ করতে হবে, এই হলো আমার বি ভেক্টর। তাহলে দেখো, এটা হলো আমার বি ভেক্টর, এটা আমার এ ভেক্টর। এ ভেক্টর এক্স অক্ষের সাথে কত কোণ করেছে? 20 ডিগ্রি। বি ভেক্টর এক্স অক্ষের সাথে 110 ডিগ্রি কোণ করেছে। হলো? এবারে এ ভেক্টর হলো 5 মিটার, আর বি ভেক্টরের মান হলো কত? 12 মিটার। হলো? এবারে দেখো, বলেছে তাদের লব্ধি ভেক্টরের মান নির্ণয় করো। তাহলে কিভাবে করব? লব্ধি ভেক্টরের মান বের করার ফর্মুলা কি? √a² b² 2ab cos θ। তো a স্কয়ার কত? 5² b স্কয়ার কত? 12² 12², তাহলে √5² প্লাস 12²। এবারে 2ab, 2 ইন্টু 5 ইন্টু 12। আচ্ছা, থিটাটা কত? থিটা কি? এ আর বি এর মাঝখানে অ্যাঙ্গেল, এটা এ ভেক্টর, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এদের মাঝখানের অ্যাঙ্গেলটা কত? তাহলে 110 ডিগ্রি থেকে 20 ডিগ্রি বাদ দিতে হবে, তাহলে হলো 90 ডিগ্রি। তাহলে মাঝখানের অ্যাঙ্গেল হলো cos 90 ডিগ্রি। তো cos 90 ডিগ্রির ভ্যালু কত হয়? 0।
তাহলে এই পার্টটা আমার এলো 0। তাহলে এখান থেকে আমার ভ্যালু আসলো 5a² প্লাস 12a²। 5a² মানে হলো 25 আর 12a² হলো 144, দ্যাটস মিনস 169। 169 মানে 13। তাহলে লব্ধি ভেক্টরের মান হলো 13 মিটার। মিটার দিয়েছিল 13 মিটার। আর দিক কোনটা? দিক বের করার তো আমরা জানি ট্যান আলফা বি সাইন থিটা এ প্লাস বি কস থিটা। বসাও। বি এর মান কত? বি এর মান 12 সাইন 90 ডিগ্রি, আর এর মান কত? এর মান হলো 5, বি এর মান 12 cos 90 ডিগ্রি। cos 90 ডিগ্রি মানে এই পার্টটা হলো 0। তাহলে উপরে আসলো সাইন 90 ডিগ্রি ভ্যালু 1, 12 ইন্টু 1, আর নিচে আসলো 5। তাহলে কত দাঁড়ালো? 12 × 5, তাই তো? তাহলে 12 × 5 হলো আমাদের ট্যান আলফার ভ্যালু কত হবে? 12 × 5, অর্থাৎ আলফার ভ্যালু হলো ট্যান ইনভার্স 12 × 5। তাহলে এত ডিগ্রি অ্যাঙ্গেলে এ ভেক্টরের সাথে নত আছে লব্ধি ভেক্টর। তাহলে লব্ধি ভেক্টরের ভ্যালু হবে এই ডিগ্রি অ্যাঙ্গেলে এরকম এ ভেক্টরের সাথে। এইটা হলো আলফা কোণ। তাহলে আলফা কোণ আমরা পেলাম ট্যান ইনভার্স 12/5। তার মানে হলো এ ভেক্টরের সাথে ট্যান ইনভার্স 12/5 কোণ করে লব্ধি ভেক্টরটার দিক। এরপরে দেখো যে সামান্তরিক সূত্র আমরা শিখলাম সেটার কাজে লাগিয়ে আমাকে এই জিনিসটা প্রুভ করতে হবে। কি? চিত্রে দেখো এ বি সি ডি সামান্তরিক। তাহলে নাম দাও এ বি সি ডি। এ বি সি ডি সামান্তরিকের ক্ষেত্রে দেখাও যে এসি প্লাস বিডি ইকুয়ালস টু 2বিসি। কি দেখাতে হবে? এসি প্লাস বিডি ইকুয়ালস টু 2বিসি। তাহলে এসি আর বিডি হলো আমার দুটো কর্ণ। দেখো এসি আর বিডি হলো দুটো কর্ণ, সেটা ইকুয়ালস টু আমাকে দেখাতে হবে 2বিসি, অর্থাৎ এই বিসির 2 ইন্টু বিসি। তো এটার জন্য আমরা কি করব? সামান্তরিকের সূত্র ইউজ করব, করে আমরা প্রুভ করার চেষ্টা করব, তাই না? চলো তাহলে আমরা কি করব। দেখো আমরা যদি এখানে ছোট ছোট ত্রিভুজগুলো দেখি, এই ত্রিভুজের ক্ষেত্রে দেখি, দেখো এবি একটা ভেক্টর এইদিকে আর বিসি একটা ভেক্টর এদিকে, এবং এসি এই ভেক্টরটা তার বিপরীত দিকে। তাহলে এটা ত্রিভুজ সূত্রের আন্ডারে পড়ে গেল। তাহলে প্রথমেই আমি বলে দিতে পারছি যে এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর ইকুয়ালস টু হবে কি? এসি ভেক্টর। এটা প্রথমে বলে দিতে পারছি ত্রিভুজ সূত্র থেকে। আবার এইটাতে দেখো, আবার এখানে দেখো বিসি ভেক্টর এইদিকে আর সিডি ভেক্টর এইদিকে, আর এটা হলো তার বিপরীত দিকে। তাহলে এখানেও তুমি বলে দিতে পারছো বিসি ভেক্টর সিডি ভেক্টর হলো বিডি ভেক্টর। তীর চিহ্নগুলো খেয়াল করো। প্রথমে দেখো এবি ভেক্টর এইদিকে, বিসি ভেক্টর এইদিকে, আর এসি ভেক্টর বিপরীত দিকে, ত্রিভুজের তৃতীয় বাহুটা। তাহলে এটা আমরা ত্রিভুজ সূত্র থেকে বলতে পারছি। পরের বারে দেখো বিসি এটা আর সিডি এটা, তাহলে বিডিটাও তার বিপরীত দিকে, তৃতীয় বাহু ত্রিভুজের। তাহলে এই দুটো আমরা ত্রিভুজ সূত্র থেকে বলে দিতে পারছি। আর আমরা কি জানি? সামান্তরিকের কি হয়? বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল হয়। তাহলে বিপরীত বাহু কোনটা? বিপরীত বাহু দুটো সমান সমান্তরাল হলে এডি আর বিসি সমান হবে, এবং এ বি আর সিডি সমান হবে, এবং সমান্তরালও হবে। তাহলে এই দুটোকে কাজে লাগিয়ে আমাকে এখন এটা প্রুভ করতে হবে। তাহলে তুমি এখানে কি করবে? দেখো আমাদের এপারে রাখতে হবে এসি প্লাস বিডি। তাহলে এসি বিডি এপারে আছে, তাহলে অর্থাৎ এই দুটোকে আমরা সোজা যোগ করে দেব। যোগ করলে এপারে আসলো আমার এসি আর এদিকে আসলো আমার বিডি। হলো। এই দুটো যোগ করলে আমাদের কি দাঁড়াচ্ছে? এই দুটো যোগ করলে আমাদের দাঁড়াচ্ছে এ বি প্লাস বিসি প্লাস বিসি প্লাস সিডি। দেখো 2বিসি কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি, কিন্তু সমস্যা দাঁড়িয়ে যাচ্ছে এক জায়গাতে, যে এই দুটো তো থেকে যাচ্ছে। তাহলে নিশ্চয়ই এই দুটো কেটে গিয়ে 0 হবে। এই দুটো কেটে কিভাবে 0 হবে? এ বি আর সিডি তো তুমি সমান বললে, এ বি সিডি বাহু দুটো সমান বলেছি, ডিরেকশনটা তো একবার দেখো। এ বি আর সিডি, এ বি দেখো, এ বি কোনটা? এ বি আর সরি এডি বিসি সমান আমাদের লাগছে না, আমাদের এখানে লাগছে
কোনটা এ বি আর সিডি সমান কিনা। দেখো এ বি আর সিডি সমান, তাহলে আমরা কাটতেও পাচ্ছি না। কিন্তু খেয়াল যদি করি আমরা একটু ভালো করে, তাহলে দেখবো এ বি আর সিডির ডিরেকশনটা আলাদা আছে। দেখো এ বির ডিরেকশন এই দিকে, সিডির ডিরেকশন অপোজিট দিকে, তাহলে এটা কি হলো, অ্যান্টি প্যারালাল ভেক্টর হলো না। তো অ্যান্টি প্যারালাল ভেক্টর যদি হয় তাহলে, এবং এ বি আর সিডি এর বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে আমরা কি বলবো, এরা হলো বিপরীত ভেক্টর। তাহলে এরা একে অপরকে কেটে দেবে, তখন আমাদের এ বি আর সিডি ভেক্টরকে আমরা একে অপরকে বিয়োগ করে দেব। তাহলে আমাদের কি দাঁড়ালো, যে এ বি ভেক্টর ইকুয়ালস টু মাইনাস অফ সিডি ভেক্টর হলো। এইবারে আমরা কি করব, তাহলে এই দুটো পার্ট কেটে গেলে স্বাভাবিকভাবে 2bc ইকুয়ালস এটা থাকছে, অর্থাৎ আমরা প্রুভ করে ফেলছি, তাই তো। তাহলে আমরা প্রুভ করে দিতে পারছি। তাহলে আমরা দেখো ভেক্টর অ্যাডিশন পর্যন্ত আমরা করে ফেললাম, তাই না। তো ভেক্টর অ্যাডিশন করে ফেললাম, এরপরে আমাদের থাকছে কি, এরপরে আমাদের থাকছে ভেক্টরের বিয়োগ করা। ভেক্টরের বিয়োগ করা হলে তারপরে আমাদের থাকবে কি, এবং আচ্ছা আমাদের ভেক্টর যোগে আরেকটা টপিক বাকি আছে। যদি ভেক্টর একের থেকে দুই বা ততোধিক ভেক্টর হয়, যেটা আমরা প্রথমেই বললাম যে ভেক্টর যোগফলটা, এই যে এখানটা দেখো, কই কই কই, এই দুটো করব আমরা, দুটো ভেক্টরের ক্ষেত্রে করব। দুটো ভেক্টরের ক্ষেত্রে অলরেডি আমরা করেছি, নিউমেরিক্যালও করে ফেলেছি, এবং মোর দ্যান টু ভেক্টরের ক্ষেত্রে আমরা এবার দেখব। মোর দ্যান টু ভেক্টর অর্থাৎ দুইয়ের থেকে বেশি যদি হয়ে যায়, দুই বা তার থেকে বেশি, দুই বা ততোধিক যেটাকে বলা হয়, তাহলে তখন কি হবে, তখন ওই থিওরেমটাকে বলা হয় বহুভুজ সূত্র। বহুভুজ সূত্র। তাহলে দুই বা ততোধিক ভেক্টরের যোগের ক্ষেত্রে আমরা কি আনবো, বহুভুজ সূত্র। তার মানে কি, যদি একটা বহুভুজের একটা বাহু, ধরো আমার এ থেকে শুরু করলাম, এ বি একটা ভেক্টর, সে একই দিকে চলছে আমার বিসি ভেক্টর, আবার আমি গেলাম সিডি ভেক্টর একই দিকে, আবার আমি গেলাম ডি ভেক্টর একই দিকে, তাহলে 1 2 3 4, চারটে হলো। এগুলো পরপর যদি এরকম হতে থাকে, তাহলে বাকি যে বাহুটা দিয়ে আমি এই বহুভুজটাকে ক্লোজ করব, সেই ক্লোজিং যে বাহুটা থাকছে, সেই ক্লোজিং বাহুটা হবে কি হবে, তখন সেই ক্লোজিং বাহুটা হবে এই চারটে ভেক্টরের লব্ধি, এবং তার দিক হবে, এরা যেই দিকে আসছিল একই ক্রমান্বয়ের দিক একই দিকে, এর দিকটা হবে তার বিপরীত দিকে। মানে আমাদের ত্রিভুজ সামান্তরিক সূত্রের মতোই, শুধু এখানে অনেকগুলো ভেক্টর যোগ করার জন্য বহুভুজ আনা হলো। তাহলে কি বলবো আমরা, রেজাল্টেন্ট ভেক্টরটা তখন হবে এই ক্লোজিং সাইড বা ক্লোজিং বাহুটা। তাহলে আর ইকুয়ালস টু আমরা বলে দেবো এ বি ভেক্টর বিসি ভেক্টর প্লাস সিডি ভেক্টর প্লাস ডি ভেক্টর। তাহলে এতগুলো ভেক্টরের যোগফল আমরা কি পেলাম বহুভুজ সূত্র থেকে, সেটা হলো যে ওই বহুভুজটাকে ক্লোজ করছে যে বাহুটা, সেই বাহুটার মান, এবং সেই এবং ওই ডিরেকশনটা হবে যে একই, যে ক্রমান্বয়ে আগের ভেক্টরগুলো আসছিল তার বিপরীত দিক। এটাকে আমরা বলি কি, বহুভুজ সূত্র। এবং অনেকগুলো ভেক্টরের ক্ষেত্রে এটা কখন, যখন দুই বা ততোধিক ভেক্টর হয়ে যাবে। এবারে গল্প গেল, যদি আমি এখানে এখানে এই বাহুটাকে আমরা আর একটা ভেক্টর ঢুকিয়ে দিতাম, তাহলে এখানে ছিল কি ই ছিল, আমি এখান থেকে আরো একই ক্রমান্বয়ে একই ডিরেকশনে আর একটা ভেক্টর করে দিলাম, সেটা হলো ই এ। তখন কি হবে, তখন ওই ভেক্টরগুলোর যোগফল হবে 0। এটা মাথায় রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট। তখন ওই ভেক্টরগুলোর যোগফল হবে 0, মানে তখন আমরা পাবো নাল ভেক্টর বা 0 ভেক্টর। ঠিক আছে, এই গেল আমাদের ত্রিভুজের বহুভুজ সূত্র, আমাদের যোগফল দুই বা ততোধিক ভেক্টরের ক্ষেত্রে যোগের ক্ষেত্রে বহুভুজ সূত্র। তাহলে এটা কখন, যখন দুই বা ততোধিক ভেক্টরের যোগ করব। ভেক্টরের যোগ করব, ঠিক আছে। এইবারে আমরা পড়ব ভেক্টর বিয়োগ। এবারে আমরা কি দেখব, ভেক্টরের বিয়োগ।
ঠিক আছে, আমরা দেখব ভেক্টরের বিয়োগ। তাহলে ভেক্টরের বিয়োগ কি, এই একটা ভেক্টর এ ভেক্টর আর এই একটা ভেক্টর বি ভেক্টর, ঠিক আছে, এদের মাঝখানের অ্যাঙ্গেল হলো থিটা। এবারে আমরা একটা ভেক্টর এ ভেক্টর থেকে বি ভেক্টরটাকে বিয়োগ করব। তো এটা কিভাবে হবে, তখন বলছে আমরা সেই ভেক্টর যোগটাই করব, কিন্তু একটা ভেক্টরকে বিপরীত ভেক্টর করে নেব। তার মানে কিরকম, আমরা উল্টো করে যদি করি, এটাকে আমি ধরো এ ভেক্টর লিখলাম, এটাকে বি ভেক্টর লিখলাম, যেটা প্রথম থেকে আমরা লিখছিলাম। তাহলে আমরা করব কি, এ ভেক্টরের সাথে যোগ করে দেব মাইনাস বি ভেক্টর, অর্থাৎ আমরা বি ভেক্টরের বিপরীত ভেক্টর বা নেগেটিভ ভেক্টর করে দিলাম, বিপরীত বা নেগেটিভ ভেক্টর করে দিলাম, করে আমরা মাইনাস বি ভেক্টর করলাম। এবারে তুমি বলবে এটা যা এটাও তাই, তার মানে আমি ঠিকই করেছি। তাহলে বোঝা গেল যে ভেক্টর বিয়োগ হলো এক প্রকারের যোগ, শুধুমাত্র যে ভেক্টরটি বিয়োগ হচ্ছে যে ভেক্টর থেকে, সেই ভেক্টরটিকে আমরা বিপরীত বা নেগেটিভ ভেক্টর করে দেব। তাহলে এই আমার বি ভেক্টরকে আমাদের নেগেটিভ ভেক্টর করতে গেলে মান একই রেখে তার দিকটাকে বিপরীত করতে হবে। তাহলে মান একই রেখে তার দিকটাকে আমি বিপরীত করে দিলাম, তাহলে এইটা হয়ে যাবে আমার মাইনাস বি ভেক্টর হলো। তাহলে এটা যদি মাইনাস বি ভেক্টর হয়, তাহলে এইবার আমার এ ভেক্টর আর মাইনাস বি ভেক্টরকে আমাদের যোগ করতে হবে। তাহলে যোগ করার জন্য আমরা সামান্তরিক সূত্র ইউজ করব, অর্থাৎ একই প্রয়োগ বিন্দু থেকে এ ভেক্টর বি ভেক্টর বেরিয়েছে, যেটা সামান্তরিকের দুটো সন্নিহিত বাহু, তাহলে তাদের কর্ণ বা ডায়াগোনাল হবে তাদের লব্ধি ভেক্টরের মান এবং দিক, সেটারও প্রয়োগ বিন্দু একই হবে, অর্থাৎ এটা হয়ে যাবে আমাদের এ প্লাস মাইনাস বি, যেটাকে আমরা এ মাইনাস বি বলি, তার দিক, যেটাকে আমরা আর দিয়ে ডিনোট করব, মান এবং দিক। তাহলে আমাদের রেজাল্টেন্ট ভেক্টরের সামান্তরিক সূত্র ইউজ করো, সেখান থেকে আমরা কি পাবো, একই সূত্র ছিল ত্রিভুজ সূত্রের মতো, 2ab cos, এবারে cos কত বসাবো এটাই হলো প্রশ্ন। তাহলে এ আর বি এর মাঝখানের অ্যাঙ্গেল এটা, যেটা হলো 180 ডিগ্রি মাইনাস থিটা, বা আমরা বলতে পারি পাই মাইনাস থিটা। তাহলে এখানে আমরা কি বসাবো, পাই মাইনাস থিটা। আর তোমরা জানো cos পাই মাইনাস থিটা মানে হলো মাইনাস কস থিটা, এটা তো ম্যাথ যারা করেছে সবাই পারবে এই বিষয়টা। তাহলে এখান থেকে আমার ভ্যালুটা কত দাঁড়ালো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos থিটা। তাহলে এ মাইনাস বির রেজাল্টেন্ট এ মাইনাস বি এর ভ্যালু কত দাঁড়াবে, এটা দাঁড়াবে। তাহলে এ মাইনাস বি এর মান আমরা বের করে নিলাম। এবারে প্রশ্ন আসলো এ মাইনাস বি এর দিক কোন দিকে হবে, ট্যান আলফা কত হবে। তো ট্যান আলফার জন্য আমরা কি বসাবো, বি সাইন কত, পাই মাইনাস থিটা, আর এ প্লাস বি কস পাই মাইনাস থিটা। তখন দেখো সাইন পাই মাইনাস থিটা মানে কি হয়, সাইন থিটা, তাহলে হলো বি সাইন থিটা আর এ মাইনাস বি কস থিটা। তাহলে আমাদের আলফা ইকুয়ালস টু আমরা কি বলবো, ট্যান ইনভার্স এটা। তো তখন সূত্রটা আমাদের এরকম ভাবে শুধু মাইনাস এসে গেল। আগের সূত্র কি ছিল, বি সাইন থিটা এ প্লাস বি কস থিটা, এখানে শুধু মাইনাস এসে গেল। আগের সূত্রের এখানেও মাইনাস এসে গেল, মানে যোগের ক্ষেত্রে যেটা হচ্ছিল বিয়োগে এখানে শুধু দুটো জায়গায় মাইনাস এসে যাচ্ছে। আর ভেক্টর বিয়োগ হলো এক প্রকারের যোগ, শুধু একটা ভেক্টরকে আমরা নেগেটিভ ভেক্টর করে ফেলবো, যেটা যেটা আমরা বিয়োগ করছি। এই গেল আমাদের ভেক্টর বিয়োগ। তাহলে ভেক্টর বিয়োগে যদি আমরা দেখি এ মাইনাস বি ইকুয়ালস টু বি মাইনাস এ, এটা কি হবে, এটা হবে না। অর্থাৎ ভেক্টর বিয়োগ কিন্তু এই প্রপার্টি মেনে চলে না। কোন প্রপার্টি মেনে চলে না, কমিউটেটিভ প্রপার্টি বা বিনিময় নিয়ম মেনে চলে না। এমনকি এই নিয়মটাও মেনে চলে না, এমনকি এই নিয়মটাও মেনে চলে না। এটাও মেনে চলে না। তাহলে ভেক্টর বিয়োগ অ্যাসোসিয়েটিভ প্রপার্টি বা সংযোগ নিয়মও মেনে চলে না। এই গেল আমাদের টোটাল ভেক্টর বিয়োগ। এবার ভেক্টর বিয়োগ যদি তুমি ভালো করে বুঝে থাকো, তাহলে অঙ্কটাও তোমার পারা উচিত। চলো দেখি তুমি পাচ্ছ কিনা। আমাদের দেওয়া আছে এ ক্যাপ প্লাস বি ক্যাপ ইকুয়ালস টু এ ক্যাপ মাইনাস বি ক্যাপ যদি হয়, তাহলে এ ভেক্টর আর বি ভেক্টরের মাঝখানের কোণ কত বের করতে হবে। তাহলে আমরা লিখে ফেলি এ ক্যাপ প্লাস বি ক্যাপ ইকুয়ালস টু এ ক্যাপ মাইনাস বি ক্যাপ, ঠিক আছে। এবারে এইটা আমাদের থাকলে আমরা স্কোয়ার করতে পারি প্রথমে,
স্কোয়ার করলে আমরা এখানে ম্যাগনিটিউড দুটো বের করব। তাহলে এ ক্যাপ প্লাস বি ক্যাপের মডুলাস মানে তাদের মান চাইছে। তাহলে আমাদের এটা জানতে হবে যে এ ক্যাপ বি ক্যাপ হলো এরা কি একক ভেক্টর, এরা কি একক ভেক্টর। তো একক ভেক্টর যদি হয় এদের মান কত হবে, 1 হবে। তাহলে এটা ইকুয়ালস টু আমরা লিখবো রুট ওভার অফ 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 2 ইন্টু 1 ইন্টু 1 আর কস কত হবে, আমরা অ্যাঙ্গেলটা জানি না, অ্যাঙ্গেলটাই তো আমাদের বের করতে হবে, কস থিটা। এখানেও তাহলে আমি ধরে নিলাম এ ভেক্টর ও বি ভেক্টরের মাঝখানের অ্যাঙ্গেলটা হলো থিটা। এপারে আমরা কি লিখবো, 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1 ইন্টু 1 কস কত থিটা, তাই তো। এবারে বোথ সাইডকে স্কোয়ার করো, স্কোয়ার করলে এখানে কি হবে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মানে 2 প্লাস 2 কস থিটা, এখানে স্কোয়ার করো 2 মাইনাস 2 কস থিটা। তাহলে এই টু আমার কেটে গেল আর এটা এপারে এলে হলো 4 কস থিটা ইকুয়ালস টু 0। তাহলে যেহেতু 4 নট ইকুয়ালস টু 0 তার মানেই হলো কস থিটা ইকুয়ালস টু 0। তো কস থিটা যদি 0 হয় তাহলে আমরা বলতেই পারি থিটা 0 থিটা 90 ডিগ্রি হলে কস 0 হয়, তাই তো। তাহলে থিটার ভ্যালু কত হলো 90 ডিগ্রি, অর্থাৎ এ ভেক্টর আর বি ভেক্টর হলো পারপেন্ডিকুলার টু ইচ আদার, বা এ ভেক্টর বি ভেক্টর হলো একে অপরের উপরে লম্ব। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসে আমরা ভেক্টর সম্পর্কে জানলাম, ভেক্টর কত রকমের হয় সেগুলো সম্পর্কে জানলাম, এবং ভেক্টরের যোগ করলাম, ভেক্টরের বিয়োগ করলাম, ভেক্টরের যোগের 3টে সূত্র দেখলাম এবং বিয়োগ ফলটাও দেখলাম, এবং তার উপরে আমরা কিছু নিউমেরিক্যালও করে ফেললাম। ঠিক আছে, পরের যে ক্লাসটা আসবে সেই ক্লাসটাতে আমরা কি করব, ভেক্টর বিভাজন করব, অর্থাৎ ভেক্টরের রেজলিউশন বের করব। ভেক্টরকে দুটো পার্টে ভাঙবো, লম্ব উপাংশে ভাঙবো এবং ত্রিমাত্রিক দেশে তাদের দিক কোসাইনগুলো বের করব। সেটা করার সাথে সাথে আমরা কি করব, আমরা এরপরে যেতে হবে, স্বাভাবিকভাবে আমাদের যেতে হবে যে কস প্রোডাক্ট আর ডট প্রোডাক্ট অর্থাৎ ভেক্টর গুণফল, সেটা অলরেডি আগের ভিডিওতে করা আছে, ওটা তোমরা দেখে নিও। এবং লাস্ট টপিক আমাদের বাকি থাকছে আপেক্ষিক বেগ, যেটা ভেক্টরের পার্ট না বলে ওটাকে আমরা বলতে পারি মোশন ইন এ প্লেন বা সমতলে গতির একটা পার্ট। তো আপেক্ষিক গতি আমরা দেখব, যেখানে আমাদের ভেক্টর বিয়োগ কাজে লাগবে। ওই আপেক্ষিক বিয়োগে আমরা দুটো ধরনের অ্যাপ্লিকেশন করব, অর্থাৎ নদীতে নৌকার গতি আর বৃষ্টির ফোঁটার আপেক্ষিক বেগ বের করা। ঠিক আছে, তাহলে পরের পার্টের জন্য তোমরা ওয়েট করো, আবার পরের পার্টে তোমাদের সাথে দেখা হচ্ছে।